আসসালামু আলাইকুম, দিস ইজ শাহানুর রহমান শখ স্যার। আজকে বিসিএস এর ফার্স্ট লেকচার বাস্তব সংখ্যা নিয়ে কথা বলবো। তো সংখ্যা মূলত দুই প্রকার, একটা বাস্তব আর একটা অবাস্তব। তো অবাস্তব নিয়ে আমরা কথা বলি না। অবাস্তব সম্পর্কে হচ্ছে বিসিএস এর দুই একটা কোশ্চেন এসেছে, সেগুলো আমরা করব মূলত। তো এইগুলো কিন্তু অবাস্তব সংখ্যা নিয়ে তেমন কোনো কোশ্চেন হয় না। হ্যাঁ, দুই একটা আসছে, যেগুলো হচ্ছে গতানুগতিক, ওইগুলো আমরা দেখব। আমরা বাস্তব সংখ্যা নিয়ে কথা বলবো। তো বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে কোনো ভেরিয়েশন করা যায় না, মানে আলাদা করা যায় না, ভাগাভাগি করা যায় না। অমূলদ সংখ্যা ফিক্স করা, বাট মূলদ সংখ্যাকে অনেক ভাগে ভাগ করা যায়। তো আমরা সংখ্যা সম্পর্কে যেগুলো জানি, যে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, পারফেক্ট সংখ্যা, মানে যতগুলো সংখ্যা আছে সবগুলো মূলদ সংখ্যার মধ্যে পড়ে। তো আসলে এই বাস্তব সংখ্যার মধ্যে এই যে দেখেন, সংখ্যা মূলত দুই প্রকার, একটা হচ্ছে বাস্তব আর একটা অবাস্তব। তো অবাস্তব সম্পর্কে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার মধ্যে এরা আবার দুই প্রকার, এটা হচ্ছে মূলদ, অমূলদ। হ্যাঁ, তো এই অমূলদ সংখ্যাকে ভেরিয়েশন নাই, মানে কোনো ভাগ করা যায় না। হ্যাঁ, ভাগ করা বলতে কি, এই যে ধরুন অমূলদ সংখ্যা কত ভাগে ভাগ করা যায়, মানে এই জিনিসটার কথা বলি। আসলে অমূলদ সংখ্যাকে কোনো ভাগে ভাগ করা যায় না, অমূলদ সংখ্যা ফিক্স করা। তো অমূলদ সংখ্যা কোনগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে বাকি সকল সংখ্যাই হচ্ছে কি মূলদ সংখ্যা। তো বাস্তব সংখ্যা মূলদ এবং অমূলদ নিয়ে হয়। অমূলদ সংখ্যা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে সবগুলো সংখ্যাই হচ্ছে কি মূলদ। তো অমূলদ সংখ্যা কি আমরা শিখবো, এটা তারপরে বলে দিচ্ছি যে যে সকল সংখ্যার মান নির্দিষ্ট না, অসীম, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন ধরেন √2 এর মান, হ্যাঁ, তারপর পায়ের মান, যে কোনো ধ্রুবক সংখ্যার মান, এগুলো হচ্ছে নির্দিষ্ট না। তো এগুলো অমূলদ সংখ্যা। হ্যাঁ, অমূলদ সংখ্যা মানে অনির্দিষ্ট। আর মূলদ সংখ্যা হচ্ছে আমাদের বিভিন্নভাবে ভাগ করা যায়। তো আমরা যে সকল সংখ্যাগুলো জানি, যেমন ধরেন পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সমমৌলিক সংখ্যা, কত জাতীয় আপনার সংখ্যাগুলো আছে, সবগুলো হচ্ছে মূলদ সংখ্যার মধ্যে পড়ে। তাহলে বাস্তব সংখ্যা মানেই হচ্ছে মূলদ এবং অমূলদ নিয়ে। আর অমূলদ সংখ্যা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে বাকি সবগুলো মূলদ। আমাদের এখান থেকে কোশ্চেন, এই আমাদের এই সংখ্যা থেকে বা বাস্তব সংখ্যা থেকে যে কোশ্চেনটা আসে, সেটা মূলত মূলদ এবং অমূলদ থেকে আসে। লেখা থাকে নিচের কোনটি মূলদ অথবা অমূলদ, এরকম লেখা থাকে। তাহলে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। ওকে, তার আগে আমরা এগুলো ভালো করে বোঝার আগে আমরা কিছু ডেফিনেশন পড়ে নিতে পারি। হ্যাঁ, সেগুলো আমরা বুঝে নিই। তাহলে ধরেন এখানে আমি লিখলাম, বেশি করবো না আর কি, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, এটা ইংলিশে বলা হয় ইন্টিজার, বলা হয় হোল নাম্বার, বলা হয় পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা ডেফিনিশন পড়বো। পূর্ণ সংখ্যা হচ্ছে, দেখেন, দশমিক বা ভগ্নাংশ, ছাড়া মানে ব্যতীত। হ্যাঁ, দশমিক বা ভগ্নাংশ ছাড়া বা ব্যতীত, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আসলে এটা হচ্ছে আমাদের লেকচারের হচ্ছে বেসিক জিনিস আর কি। বাস্তব সংখ্যা সম্পর্কে অনেক কিছু জানতে হলে আপনার কিছু ডেফিনেশন জানতে হবে, সেই জিনিসগুলো আমরা জানবো। এটা হচ্ছে আমাদের লেকচার শিটে আমরা মূলত হচ্ছে ম্যাথ করবো আর কি। হ্যাঁ, মূলত তো এই ম্যাথগুলো পড়তে গেলে বা জানতে হলে, ভালো করে বুঝতে হলে, আমাদের কিছু ডেফিনেশন জানা উচিত, যেগুলো আমরা আগে থেকে জানি, বাট আমি জাস্ট রিভিউ করবো আর কি। হ্যাঁ, তারপর লিখে দিচ্ছি যে দশমিক বা ভগ্নাংশ ছাড়া। হ্যাঁ, দশমিক বলতে কি বোঝাচ্ছে দেখেন, এই দশমিক বা ভগ্নাংশ ছাড়া বলতে, এই দশমিক বলতে বোঝাচ্ছে, ধরেন এখানে 1.5 এটা দশমিক, হ্যাঁ, 1.2 একটা দশমিক, হ্যাঁ, এরকম আর কি। তো এগুলো দশমিক। ভগ্নাংশ কি 3/2, 1/2, এগুলো হচ্ছে ভগ্নাংশ। তো দশমিক এরকম ভগ্নাংশ, দশমিক এবং ভগ্নাংশ ছাড়া, মানে এগুলো বাদ দিয়ে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা। তার মানে পূর্ণ সংখ্যা শুধু কি ভগ্নাংশ এবং দশমিক বাদ দেবেন, শূন্য কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তাহলে একটা সংখ্যাকে আপনি সবচেয়ে সুন্দর করে
মানে ডিসক্রাইব করবেন, বর্ণনা করতে পারবেন, ব্যাখ্যা করতে পারবেন, এটা হচ্ছে সংখ্যা রেখা দিয়ে। তো সংখ্যা রেখা, এটা হচ্ছে সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার এই মাঝখানে হচ্ছে এটা হচ্ছে 0, 0। তো এই 0 এই ডান দিকে যারা থাকে সবাই ধনাত্মক সংখ্যা, বাম দিকে যারা থাকে সবাই ঋণাত্মক সংখ্যা। ওকে, সবাই ধনাত্মক সংখ্যা ডান দিকে, আর বাম দিকে সেটা ঋণাত্মক সংখ্যা। এই 0 হচ্ছে আসলে মিডিয়েটর, বুঝতে পারছেন? এই 0 আসলে একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক কে বলে দিবে? একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক কে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এসে বলে দিবে? নেভার। কে বলবে? 0 বলে দিবে, বুঝতে পেরেছেন? ধরেন এক্স, ধরেন 0 থেকে কি হচ্ছে বড়, দেখেন যে পেটের ভিতরে আছে এক্স গ্রেটার দেন 0, তার মানে এক্স এর মান যাই হোক না কেন প্লাস হবে, হ্যাঁ? আচ্ছা, +1, +2, +3, +5, +1 বিলিয়ন যাই বলেন না কেন প্লাস হবে। আর যদি এক্স যদি 0 থেকে ছোট হয় তাহলে অবশ্যই এক্স এর মান কত হবে, মানে মাইনাস যে কোনো একটা মান। তাহলে 0 বলে দেবে, 0 থেকে যে বড় হবে সে ধনাত্মক, 0 থেকে যে ছোট হবে সে ঋণাত্মক। এই তাহলে মাঝখানে থাকে 0, 0 ডান দিকে যারা থাকে ধনাত্মক, বাম দিকে যারা থাকে ঋণাত্মক, তাই না? ধরুন এটা হচ্ছে কি, এটা 1, এটা কত 2, এটা 3 এন্ড সো অন, এটা কত -1, -2, -3 এন্ড সো অন। তাহলে দেখেন এই যে 1, 2, 3, -1, -2, -3 এবং 0 সহ, 0 সহ সবগুলো কি হচ্ছে পূর্ণ সংখ্যা। বললাম যে দশমিক বা ভগ্নাংশ ছাড়া, তার মানে দশমিক ভগ্নাংশ ছাড়া। তো এখানে 0 এটা পূর্ণ সংখ্যা, 1 এটা পূর্ণ সংখ্যা। দেখেন এই 0 এবং 1 এর মাঝখানে যে সংখ্যাগুলো থাকে দেখেন এগুলো কিন্তু আপনি ধরেন এটা 0.1, 0.2, 0.3, এটা 1 এবং 2, তো 1.1, 1.2, 1.3, 1.5 এগুলো হচ্ছে আপনার দশমিক ভগ্নাংশ। আর 1, 2 এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে এই দুটো পূর্ণ সংখ্যার মধ্যে ভগ্নাংশ আছে। তা আমরা দশমিক এবং ভগ্নাংশ বাদ দিছি, দিয়ে বলছি যে দশমিক এবং ভগ্নাংশ ছাড়া 0 সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা। তার মানে 0 একটা পূর্ণ সংখ্যা, 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা, -1 একটা পূর্ণ সংখ্যা, -2 একটা পূর্ণ সংখ্যা, কারণ ধনাত্মক ঋণাত্মক এই, বুঝতে পেরেছেন? তাহলে এখানে আবার দেখেন, এখানে এটা বুঝে নিই আর কি। এই যে এইটার মধ্যে এই পার্টটা দেখেন, এই যে এই পার্ট, হ্যাঁ এই পার্টটা, হ্যাঁ দেখেন দেখতে পাচ্ছেন কিনা, এই পার্টটা হচ্ছে ধনাত্মক পার্ট, তাই না? ধনাত্মক, হ্যাঁ এটা হচ্ছে কি সংখ্যা ধনাত্মক, হ্যাঁ ধনাত্মক অংশ, এটা কি হচ্ছে ধনাত্মক অংশ। আর এই পার্টটা হচ্ছে কি ঋণাত্মক অংশ, কি হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক অংশ। এটা ধনাত্মক অংশ, এটা ঋণাত্মক অংশ। এখন আমরা বলি এখানে এই যে সংখ্যা রেখা, এই সংখ্যা রেখার মধ্যে যেটা আছে ধনাত্মক, এই ধনাত্মক অংশ এই সংখ্যাকে দুই ভাগে ভাগ করলাম, একটা ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক। ডান দিকে ধনাত্মক অংশ, তা আমরা এই ধনাত্মক অংশ, তার মানে কি এই পূর্ণ সংখ্যার, হ্যাঁ মানে আমি লিখতে পারি যে এখানে এরকম সকল ধনাত্মক, এরা তো ধনাত্মক অংশ না, ধনাত্মক পূর্ণ সংখ্যা, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে আমার স্বাভাবিক সংখ্যা কি হচ্ছে, আমরা কিন্তু ডেফিনিশন পেয়ে গেলাম। তাহলে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। উদাহরণটা কি দেখেন, উদাহরণটা হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে দেখেন, এই 0 কিন্তু ধনাত্মক ও ঋণাত্মক না, 0 ডান দিকে ধনাত্মক, বাম দিকে ঋণাত্মক, তার 0 নিউট্রাল, মানে ধনাত্মক ও ঋণাত্মক না। তাহলে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা? 1, হ্যাঁ এটা 1, তো 1 থেকে শুরু, 1, 2, 3 অ্যান্ড সো অন ইত্যাদি। তাহলে এটা কিন্তু পরীক্ষায় এসেছিল যে নিচের কোন সংখ্যাটি কি হচ্ছে, নিচের কোনটি ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, নিচের কোনটি ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, মানে ক খ গ ঘ এরকম অপশন ছিল। তো 1 অবশ্যই থাকবে, 1 হচ্ছে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা। ওকে, 0 থাকবে, অনেকেই 0 আনসার দিবে, কারণ যদি এই ডেফিনেশনটা ভালো করে না বোঝে। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। ওকে, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে 1 হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা। ওকে, সবচেয়ে ছোট সংখ্যা, এই হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা চলে গেল। তো এখানে আমরা আরো কিছু বলতে পারবো, এখানে দেখেন যেমন আমরা ওই শূন্য নিয়ে কোনো কিছু আমরা এখন করি নাই, হ্যাঁ বলি নাই। দেখেন যেহেতু বলে দিছিলাম যে শূন্য সম্পর্কে, তাহলে শূন্য সম্পর্কে একটু কথা আমরা জেনেই ফেলি। হ্যাঁ দেখেন শূন্য এর বৈশিষ্ট্য, দেখেন শূন্য এর বৈশিষ্ট্য, শূন্যের বৈশিষ্ট্য, হ্যাঁ তো নাম্বার 1
শূন্য কিন্তু একটা, আমি মাত্রই বললাম যে এটা একটা কি হচ্ছে পূর্ণ সংখ্যা, মাত্র শিখলাম পূর্ণ সংখ্যা। এটা কিন্তু কি হচ্ছে জোড় সংখ্যাও বলে, হ্যাঁ এটা কি হচ্ছে জোড়, শূন্য কিন্তু একটা জোড় সংখ্যা, মনে রাখবেন। হ্যাঁ 3 নাম্বার কি হচ্ছে শূন্য একটা কি হচ্ছে এখানে ধরেন আর একটু যাই, শূন্য আমি লিখতে পারি নিরপেক্ষ সংখ্যা, নিরপেক্ষ সংখ্যা, নিরপেক্ষ সংখ্যা। আবার এটা লিখতে পারি হচ্ছে এখানে 4 নম্বরে এটা লিখতে পারি নিরপেক্ষ, আবার লিখতে পারি ধনাত্মকও না, ধনাত্মকও নয় বা ঋণাত্মকও নয়। আর তারপরে আবার লিখতে পারি এটা কি মূলদ সংখ্যা। তো মূলদ, আমি আপনাদের কিছুক্ষণ আগেই বলেছি যে অমূলদ সংখ্যা বাদে, মানে অমূলদ সংখ্যা ছাড়া বাকি সকল সংখ্যা কি হচ্ছে মূলদ সংখ্যা হবে। তো এখানে শূন্য তারা অমূলদ না, তাই না? তার মানে অবশ্যই মূলদ, এটা একটা লজিক। বাট এটা আমি ব্যাখ্যা করব যে কেন মূলদ হলো। হ্যাঁ দেখেন মূলদ আমি ব্যাখ্যা করব। তো এখানে দেখেন, এখানে শূন্য যে একটা পূর্ণ সংখ্যা, প্রমাণটা কি ধরুন আপনি কয়েকটা পরপর সংখ্যা লেখেন, মনে করেন এখানে 3, এটা কত 4, এটা কত হচ্ছে 5, এটা 6 অ্যান্ড সো অন। এর আগেরটা কত 2, এর আগেরটা কত 1, এর আগেরটা কত 0, এর আগেরটা -1 -2, দেখছেন? তার মানে 0 যে একটা পূর্ণ সংখ্যা অটোমেটিক চলে আসছে। দেখেন এদের মধ্যে কিন্তু এক এক করে গ্যাপ, এদের মধ্যে কিন্তু এক এক করে গ্যাপ, দেখেন 0 অটোমেটিক চলে আসছে। আবার জোড় সংখ্যা লেখেন কয়েকটা, ধরেন এটা 6, এটা 8, এটা 10, এটা কত 12 এন্ড সো অন। এর আগেরটা কত 4, এর আগেরটা কত 2, এর আগেরটা কত 0, এর আগেরটা কত হচ্ছে -12 -4 এরকম। তো 0 যে একটা পূর্ণ সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। দেখেন সবগুলো জোড় সংখ্যা না বলেন, দেখেন সব, দেখেন 0 কিন্তু একটা জোড় সংখ্যা। ওকে, নিরপেক্ষ সংখ্যা মাত্রই দেখালাম, যেখানে এটা আর এখানে দরকার নাই, যে এখানে এই সংখ্যা রেখার মধ্যে দেখেন সংখ্যা রেখার মধ্যে মাত্র শিখলাম আমরা, যেখানে একটা নাম্বার লাইন আছে, নাম্বার লাইন, এই নাম্বার লাইনে 0 হচ্ছে মিডিয়েটর, নিরপেক্ষ ও ধনাত্মক ঋণাত্মক না, ডান দিকে যারা থাকে তারা ধনাত্মক, বাম দিকে যারা থাকে তারা কি হচ্ছে ঋণাত্মক। দ্যাটস ইট। তাহলে এটা হয়ে গেল। আর মূলদ সংখ্যা কেন, যে এখানে শূন্য একটা মূলদ সংখ্যা কেন আমরা বলি মূলদ সংখ্যা, তো মূলদ সংখ্যার ডেফিনেশন আমি একটু পরে পড়বো, তারপরে বলে দিচ্ছি দুইটি পূর্ণ সংখ্যাকে যদি ভাগ একের প্রকাশ করেন, হ্যাঁ দুইটি পূর্ণ সংখ্যাকে ভাগ একের প্রকাশ করে নির্দিষ্ট মান পাওয়া গেলে এটা মূলদ সংখ্যা বলি। যেমন ধরেন এখানে মনে করেন এখানে কত 2 একটা পূর্ণ সংখ্যা, আর একটা ধরেন 0 একটা পূর্ণ সংখ্যা, ভাগ একের প্রকাশ করলাম না, এর মান কি 0 হয়, এই জন্য 0 একটা কি হচ্ছে মূলদ সংখ্যা। আবার মনে করেন ধরেন শুধু কি লিখলাম, সরি আমি একটু ভুল করলাম, এটা হচ্ছে এখানে 0, এখানে কত 2, কারণ 0 যদি নিচে দেন তাহলে অসংজ্ঞায়িত হয়ে যাবে, 0 যদি নিচে দেই তাহলে তো অসংজ্ঞায়িত, তাহলে মান আসবে না, তাই না? তাহলে তো এটা হচ্ছে 0, এটা কত 2, তো 0/something মানে কত, এটা কত 0 হয়। তাহলে 0 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করে যদি নির্দিষ্ট মান পাওয়া যায় তাকে মূলদ সংখ্যা বলে। হ্যাঁ তাকে কি হচ্ছে মূলদ সংখ্যা বলে, মূলদ সংখ্যা বলে। হ্যাঁ তাহলে দেখেন মান কি 0, আবার লেখেন 0, এখানে কত মনে 1 লেখেন, কত 0 হচ্ছে, যে কোনো কিছু, তার মানে 0 একটা মূলদ সংখ্যা, কারণ 0কে দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করা যায়, 0/2, 0/1। ওকে, এটা মূল হচ্ছে যে দেখে এটা 0 কেন মূলদ সংখ্যা বলেন, 0 মূলদ সংখ্যা এই কারণেই, ধরেন এখানে 0 এর ফিল করেন মনে এখানে মনে কি আছে 1 আছে। হ্যাঁ ধরেন x একটা সংখ্যা, এর নিচে কি আছে মনে 1 আছে, কিন্তু আমরা লিখি না। তো এই কারণেই হচ্ছে কি দেখেন 0/1 দুটি পূর্ণ সংখ্যা ভাগ আকারে প্রকাশ করা যায়, এই জন্য এর মান 0 হয়, এই জন্য এটা একটা মূলদ সংখ্যার মধ্যে পড়ে। ওকে, তারপরে আমি বলেছি যে অমূলদ সংখ্যা বাদ দিয়ে বাকি সকল সংখ্যা কি হচ্ছে মূলদ সংখ্যা। দ্যাটস ওয়াই 0 একটা মূলদ সংখ্যা। তাহলে 0 একটা পূর্ণ সংখ্যা, 0 একটা জোড় সংখ্যা, 0 নিরপেক্ষ সংখ্যা, 0 ধনাত্মক নয় ঋণাত্মক নয় মূলদ সংখ্যা। অনেকে আবার ভালোবেসে এখানে বলতে পারে যে 0 কি হচ্ছে, 0 হচ্ছে অঋণাত্মক সংখ্যা, কি হচ্ছে অঋণাত্মক। হ্যাঁ মানে ঋণাত্মক না, অঋণাত্মক, অঋণাত্মক সংখ্যা, এটা অনেকেই বলে থাকে। হ্যাঁ নন নেগেটিভ ইন্টিজার, তো লেখে এটার ব্যাখ্যাটা আমি এখানে উপরে দিচ্ছি, দেখেন এটার ব্যাখ্যাটা অঋণাত্মক সংখ্যা, অনেকেই ভালোবেসে বলে থাকে, অনেক ভালোবাসে তো শূন্যকে, এই জন্য অনেকে বলে আর কি। তো যাই হোক এখানে আমি বলে দিচ্ছি যে এখানে এই যে পার্ট করেছিলাম, তো এখানে এই সংখ্যা রেখাকে পূর্ণ সংখ্যা রেখাকে দুইটা পার্ট, একটা 0 মিডিয়েটর, 0 ডান দিকে যারা থাকে ধনাত্মক, বাম দিকে যারা থাকে ঋণাত্মক, এর ধনাত্মক পার্ট, এটা ঋণাত্মক পার্ট, এটা ধনাত্মক পার্ট আমরা বলছি, হ্যাঁ আর এটা ঋণাত্মক পার্ট বলছি। তাহলে শূন্য কার মধ্যে থাকবে, শূন্য তো নিরপেক্ষ আলাদা, কিন্তু আপনি যদি এভাবে চিন্তা করেন এই শূন্য সহ তো ধনাত্মক পার্টকে অ্যাড করে ফেলেন, দেখেন শূন্য আর যাই হোক ও তো আর ঋণাত্মক না,
তো শূন্য সহ ধনাত্মক অংশকে এটাকে বলা হয় অঋণাত্মক। দেখেন এরা তো অঋণাত্মক না, বলেন এই যে 1 2 3 অঋণাত্মক না, 0 হচ্ছে অঋণাত্মক, মানে আর যে ঋণাত্মক না। এই জন্য শূন্য সহ, মানে শূন্য সহ যে ধনাত্মক অংশ থাকে এইটাকে আমরা কি বলবো, অঋণাত্মক বলি। শূন্য তার মানে কি, শূন্য কি অঋণাত্মকের মধ্যে পড়ে। এই জন্য অনেকেই ভালোবেসে কি কি বলে যে শূন্য হচ্ছে কি অঋণাত্মক সংখ্যা। ওকে, যে আসলে এইগুলো হচ্ছে বেসিক আর কি, তারপর আমি বলে দিলাম আপনাদের। তো হয়ে গেল এটা। তো আমাদের কি পূর্ণ সংখ্যাটা আমার ডেফিনেশন পড়ে ফেললাম, তা মুছে দিলাম আমি। তো এরপরে দেখেন আমরা এরপরে পড়ে হচ্ছে সার্বিক সংখ্যা পড়েছি, আমরা মৌলিক সংখ্যা নিয়ে কথা বলি। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা নিয়ে কথা বলি। মৌলিক সংখ্যা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা অনেকেই জানেন। ভেরি, মানে 5 স্টার দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে মৌলিক সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা, দেখেন এক থেকে বড়, এক থেকে বড়, এক থেকে বড়, এক থেকে বড় যে সকল সংখ্যাকে, যে সকল সংখ্যাকে, এক থেকে বড় যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া, ওই সংখ্যা, এক থেকে বড় যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া, ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা, এক থেকে বড় যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, যায় না, তাদেরকে এক লেখার দরকার নাই, মানে এক এবং ওই সংখ্যা ছাড়া। এই আর এক তো পৃথিবীর সবাই, এক তো আপনাকেও ভাগ যায়, তাই না? এক্স একটা সংখ্যা, ওর নিচে 1 আছে, তো 1 দিয়ে ভাগ যায়, মানে এক পৃথিবীর সবাইকে ভাগ যায়। এক থেকে বড় যে সকল সংখ্যা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, তো তাহলে উদাহরণটা আমরা দেখে নিই। উদাহরণটা ধরেন এখানে এক থেকে বড়, আমি স্পেসিফিকলি বলে দিয়েছি এটা অবশ্যই এক থেকে বড় হতে হবে, যেহেতু আমি ডেফিনেশন লিখে দিয়েছি এক থেকে বড়। তাহলে এক তো আর হচ্ছে না, তো 2 দেখেন, 2কে কিন্তু 2 ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না। এখন বলতে স্যার এক তো ভাগ যায়, এক তো সবাইকে ভাগ, এটা বলার দরকার নেই। 3কে 3 ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না, 5কে 5 ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না, 7কে 7 ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না, 11কে 11 ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না, 13কে 13 ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না, 17কে 17 ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না। দ্যাটস ওয়াই এইগুলো হচ্ছে কি প্রাইম নাম্বার অথবা মৌলিক সংখ্যা। এটা হচ্ছে গতানুগতিক একটা আপনাদের ডেফিনেশন হয়ে গেল। তারপরেও এখন কেউ হয়তো বলবে স্যার এই তো রেকর্ড ক্লাস হয়ে যাচ্ছে, তো হয়তো লাইভ ক্লাসে অনেকে হয়তো বলতো স্যার মানে এতক্ষণে যে কত কথা থাকতো, মানে লাইভ ক্লাস হলে, ডিরেক্ট লাইভ ক্লাস হলে। আমি তো যখন লাইভ ক্লাস নিতাম নেই তখন হচ্ছে অনেককে ওপেন করে দিই, অনেক বেশি থাকলে গুটি কয়েক স্টুডেন্টকে আমি ওপেন করে দিই। আমি সবসময় ওপেন করে থাকে আর কি, আমি কথা বলে বলেই আমি স্টুডেন্টদের পড়াই আর কি। কেউ বুঝবে না এটা হবে না, সবাইকেই বুঝতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তো যাই হোক, যেহেতু এটা হচ্ছে রেকর্ড ক্লাস, কথা বলার কোনো সুযোগ নাই, তো এই জন্য আমি যেটুকু পারি আর কি বেসিক লেভেল থেকে মানে বোঝাচ্ছি যে আপনারা ধরেন আপনার বললেন স্যার এক কেন মৌলিক সংখ্যা না, এটা অবশ্যই কোশ্চেনটা আসে। তো দেখেন এক কেন মৌলিক সংখ্যা না, সেটা নিয়ে আমরা কথা বলি একটু, যে এক মৌলিক সংখ্যা না কেন। তো মৌলিক সংখ্যা আরেকটা ডেফিনেশন আছে, আরেকটা ডেফিনেশন, অথবা দেখেন অথবা হচ্ছে মৌলিক সংখ্যার ডেফিনেশন, যে সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক, যে সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক ভাজক মাত্র 2টি, তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা বলে। এখন হয়তো বলতে পারেন যে এখানে স্যার গুণনীয়কটা কি? এই গুণনীয়কটা কি? এই যে গুণনীয়ক, উৎপাদক, এর ভাজক, এগুলো হচ্ছে সেম, মানে এরা হচ্ছে যদি আপনি পার্সন হিসেবে চিন্তা করেন, এরা তিনজন একই ব্যক্তি, মানে এই তিনটা নাম আছে, একজন ব্যক্তি তিনটা নাম থাকতে পারে না। ধরুন আমি ছোটোবেলায় পড়েছিলাম, তখন হচ্ছে ক্লাস 6-এ পড়েছিলাম, তখন আমাদের এক ছিল আর কি, কী ছিল, ক্লাসমেট ছিল, ওনার নাম ছিল আবু সালে মোহাম্মদ আসাফুল দৌলত খান রাসেল।
এত বড়। তা আমাদের ম্যাম বলতো যে ওর তো রেজিস্ট্রেশন করতে গেলে তোর নামই ধরবে না, আপনার নাম ছোট করতে বলছিল তাকে, হ্যাঁ এরকম। আবু সালেম মোহাম্মদ আসিফউদ্দৌলা খান রাসেলউদ্দিন এরকম। তো যাই হোক, তো একজনের অনেকগুলোই নাম থাকতে পারে, হ্যাঁ। আমাকে অনেকে আমার একাডেমিক নেম সোহানুর রহমান, আবার আমাকে সোহাগ স্যার নামে অনেকে ডাকে, বা আমার বাসাও ডাকে সোহাগ নামে। তো আসলে একজনের অনেকগুলো নাম থাকতে পারে। তাহলে যে সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক ভাজক, এই তাহলে গুণনীয়ক, উৎপাদক, ভাজক সেম পারসন, বুঝতে পারো, একই কথা, হ্যাঁ একই কথা। গুণনীয়ক, উৎপাদক, ভাজক, যে সংখ্যাটির গুণনীয়ক মাত্র দুটি তাকে মৌলিক সংখ্যা বলে, যে সংখ্যাটির উৎপাদক মাত্র দুটি তাকে মৌলিক সংখ্যা বলে, যে সংখ্যাটির ভাজক মাত্র দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে আমরা কি জেনে নেই যে এই গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক কাকে বলে, হ্যাঁ এটা ডেফিনেশন দিয়ে নেই। তো এখানে একটাই বললাম গুণনীয়ক আর কি, একই কথা। গুণনীয়ক হচ্ছে একটি সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করতে পারে, একই সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করতে পারে তাদেরকে গুণনীয়ক বলে। তো এখন কি বললাম, একটা সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করতে পারে। এই নিঃশেষে ভাগ করা মানে নিঃশ্বাস নিয়ে ভাগ করা না। নিঃশেষে ভাগ বলতে হচ্ছে যে আপনি ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, বুঝতে পেরেছেন? ভাগ করলে যেমন ধরেন এখানে 12কে আপনি 3 দিয়ে ভাগ করেন, দেখেন এখানে 4 হয় ডিরেক্ট। আর ধরেন এখানে 12কে 8 দিয়ে ভাগ করেন, দেখেন এটা কি রিমাইন্ডার থাকবে না? বলেন, রিমাইন্ডার থাকবে। মানে কাটাকাটি গেলেও ফাইনালি আপনার কি হচ্ছে, শেষ করতে পারবেন না, হ্যাঁ। তো এটা আর কি, এটা হচ্ছে নিঃশেষে ভাগ, ওটা নিঃশেষে ভাগ না। তো নিঃশেষে ভাগ মানে আপনার ভাগশেষ থাকে না, হ্যাঁ, রিমাইন্ডার থাকে না। তা যে একটি সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করতে পারে তাদেরকে কি বলা হচ্ছে, তাদেরকে গুণনীয়ক বলা হয়, হ্যাঁ। যেমন উদাহরণ দেখেন, উদাহরণ দেখেন 12 এর গুণনীয়ক কত? 12 এর গুণনীয়ক তো 12 এর গুণনীয়ক কারা কারা বলেন তো? 12 গুণনীয়ক 12কে যারা ভাগ করে, বললাম তো একটি সংখ্যাকে যারা ভাগ করতে পারে নিঃশেষে, যেমন সোহাগ স্যারকে যারা ভাগ করতে পারবে তার সোহাগ স্যারের কি হবে? গুণনীয়ক হবে, বুঝতে পারছেন? আপনাকে যারা ভাগ করতে পারে তারা আপনার গুণনীয়ক। এই তো 12 এর গুণনীয়ক কি? 12কে যারা ভাগ করতে পারে, 12কে তো 1 এবং 12 দিয়ে ভাগ যাবে, এটা 100% সবাই জানে, তাই না? হাতিকে 1 এবং হাতিতে ভাগ যাবে, তাই না? ডিমকে 1 এবং ডিম দিয়ে ভাগ যাবে, সোহাগ স্যারকে 1 এবং সোহাগ স্যার দিয়ে ভাগ যাবে, শিওর এটা। তাহলে 12 এর গুণনীয়ক মানে কত? 12কে 1 এবং 12 দিয়ে ডেফিনেটলি ভাগ যাবে। আর কি যাবে? এই তো 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6, তার মানে কত? 1 2 3 4 6, এগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। যদি বলি 10 এর গুণনীয়ক কোনগুলো? 10 এর গুণনীয়ক, তাহলে 10কে কারা কারা ভাগ যাবে? 1 এবং 10 ভাগ যাবে। আর কারা কারা যাবে? 2 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, এই তো সে। তাহলে 1 2 5 10 হচ্ছে 10 এর গুণনীয়ক। তো আপাতত এটাই পড়েন ফর দ্য টাইম বিং। আমরা যখন লসাগু গসাগু করবো তখন আমরা সুন্দর করে গুণনীয়ক এবং হচ্ছে গুণনীয়ক পড়বো, আর হচ্ছে কি গুণিতক পড়বো, হ্যাঁ, ভালো করে লসাগু গসাগু। তো আপাতত এটাই বোঝেন, গুণনীয়ক হচ্ছে কি একটি সংখ্যাকে যারা ভাগ করে, আপনাকে যারা ভাগ করে তারা আপনার গুণনীয়ক। 10কে যারা ভাগ করে 10 এর গুণনীয়ক, 5কে যারা ভাগ করে 5 এর গুণনীয়ক, 6কে যারা ভাগ করবে 6 এর গুণনীয়ক। তাহলে যে সংখ্যাটি গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক মাত্র দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে আমি এই মুহূর্তে আমরা কিছু কি করব, যে আমি একটা চেক আপ করে দেখতেছি যেখানে 1 থেকে 10 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা। তাহলে এখানে 1 ধরলাম, 2, এখানে 3, এখানে 4, এখানে 5, 6, 7, 8, 9, 10। দেখি এদের মধ্যে মৌলিক কারা কারা, হ্যাঁ আমরা চেক আপ করি মৌলিক কারা কারা। দেখেন একটি কিন্তু শুধু 1 দিয়ে ভাগ যায়, তাহলে একের গুণনীয়ক কত? একটা। আমরা তো বলছি যে সংখ্যাটি গুণনীয়ক মাত্র দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। দেখেন একের গুণনীয়ক মাত্র একটা হলো, তাহলে এটাকে মৌলিক সংখ্যা বলবো? মাত্রই বললাম দুটো থাকতে হবে গুণনীয়ক, এখানে তো একটা আছে, এই জন্য এক মৌলিক সংখ্যা না। তাহলে আপনাদের আনসার কিন্তু অলরেডি পেয়েছেন যে এক কেন মৌলিক সংখ্যা না। তাহলে এটা হচ্ছে যারা হচ্ছে প্রাইমারি পরীক্ষা দেয় বা অন্যান্য পরীক্ষা দেয়, হ্যাঁ, তাদেরকে এই কোশ্চেনটা আস্ক করে আর কি, ভাইভাতে আস্ক করে। তো এক কেন মৌলিক সংখ্যা না। এক কেন 11 থেকে 20 নম্বরের অন্য পরীক্ষা আছে। তো বিসিএস এগুলো খুবই কম, যারা ম্যাথ স্টুডেন্ট তাদেরকে ধরতে পারে। বাট হচ্ছে বিসিএস ছাড়া অন্যান্য পরীক্ষাতে ভালোভাবে এটা মানে এটা আস্ক করে আর কি, হ্যাঁ আস্ক করে। তো এক কেন মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি বলবো, যে আমরা জানি যে সংখ্যাটি গুণনীয়ক মাত্র দুটি তাকে মৌলিক সংখ্যা বলে, একের গুণনীয়ক হচ্ছে একটি, এই জন্য এক মৌলিক সংখ্যা না, এই আর কি। আর 2 দেখেন 2 কাকে এর গুণনীয়ক কত? 1 এবং 2। তাহলে কয়টা হলো বলেন তো? 2টা, এই 2টা, তাহলে এটা মৌলিক সংখ্যা।
তিনকে কে ভাগ যায় 1 এবং 3 তে ভাগে, আর কেউ ভাগ যায় না। কয়টা গুণনীয়ক হলো 2টা, এই যে 1 এবং 2 আনসার। তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা। 4 কি হচ্ছে 1 2 4, দেখেন অনেকগুলো উৎপাদক হবে না, 2 এর অধিক। 5 কত 1 এবং 5, দেখেন 2টা কিন্তু, তাহলে মৌলিক সংখ্যা। 6 কত 1 2 3 6, অনেকগুলো হবে না। 7 কত 1 এবং 7, 2টা হবে। 8 কত 1 2 4 8, হবে না, অনেকগুলো। 9 কত 1 3 9, অনেকগুলো হবে না, মানে 2 এর অধিক আর কি। 10 কত 1 2 5, এখানে কত 10, অনেকগুলো হচ্ছে না। তার মানে যে সংখ্যা এগুলো হচ্ছে এই একের গুণক একটা, এই জন্য মৌলিক সংখ্যা না। 2 এর গুণক 2টা মৌলিক সংখ্যা, 3 এর গুণক 2টা মৌলিক সংখ্যা, 4 এর গুণক 3টা, 2 এর অধিক হবে না। 5 এর গুণক 2টা মৌলিক সংখ্যা, 7 এর গুণক কটা 2টা মৌলিক সংখ্যা, আর এইগুলো একাধিক গুণনীয়ক। দ্যাটস ওয়াই এগুলো মৌলিক সংখ্যা না। তাহলে আমরা পেয়ে গেলাম 2 3 5 7 হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা আছে। তাহলে মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা কি পেয়ে গেলাম। তারপর মৌলিক সংখ্যা সম্পর্কে কিছু একটা জিনিস বুঝে নিন আর কি, যেমন তারপর লিখিত বৈশিষ্ট্যটা বলে দিই, বৈশিষ্ট্য মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য বুঝে দিই আর কি। তো মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে কি হচ্ছে, এখানে লিখতে পারেন কি হচ্ছে জোড় মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা একটি, কি হচ্ছে একটি, তাহলে কত 2, তার মানে একমাত্র 2 হচ্ছে মৌলিক সংখ্যা জোড়, আর বাকি সমস্ত পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মৌলিক সংখ্যা আছে সবগুলো কি বিজোড়। ওকে, আর 2 নাম্বারটা আরো এটাকে স্পেসিফিক বলে দিচ্ছি, 2 ছাড়া, দেখেন 2 ছাড়া বাকি সকল, 2 ছাড়া বাকি সকল মৌলিক সংখ্যা কি হচ্ছে বিজোড়। এই জন্যই আমরা বলে দিই, এই জন্যই আমরা যদি বলি যেখানে এত থেকে এত পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে, আমরা জাস্ট বীজেরগুলো লিখে তারপরে আমরা কেটে দিই, যেগুলো ভাগ যায় সেগুলো বাদ কেটে দিই, যেগুলো ভাগ যায় সেগুলো মৌলিক সংখ্যা। পেপারটা এরকম। তো আমরা এটা শিখবো যে কিভাবে সংখ্যাগুলো ভাগ করে, এটাও আমরা শিখবো মোটামুটি। ওকে, তো 2 ছাড়া বাকি সকল মৌলিক সংখ্যা হচ্ছে বিজোড়। ওকে, মনে রাখবেন এটা। আরও 2 একটা আছে, ওগুলো আহামরি কিছু না। 1 থেকে 100 মতো 25টি মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 100 থেকে 200 পর্যন্ত 21টি মৌলিক সংখ্যা আছে। এগুলো হচ্ছে আপনার বইয়েই পেয়ে যাবেন, আমাদের লেখা শিটগুলোতে পেয়ে যাবেন, সমস্যা না, আহামরি কিছু না। এগুলো গুরুত্বপূর্ণ ছিল বলে আমি করে দিলাম। আচ্ছা, এখন আমরা দেখে নিই মূলত অমূলত। হ্যাঁ, মূলত সংখ্যা যেটা গুরুত্বপূর্ণ আর কি। তো মূলত সংখ্যা, বাস্তব সংখ্যা 2 প্রকার, একটা মূলত একটা অমূলত। হ্যাঁ, তো মূলত সংখ্যা আর কি, মূলত সংখ্যা। তো মূলত সংখ্যার ডেফিনিশনটা আমরা ভালো করে বুঝে নিই। মূলত সংখ্যার ডেফিনিশন এটা হচ্ছে যে এখানে আমি প্রথমে হচ্ছে ডেফিনিশনটা করে দিচ্ছি আর কি, মানে বইয়ের ডেফিনিশন এরকম, যেখানে পি বাই কিউ আকারের এত আকারের সংখ্যাকে মূলত সংখ্যা বলে, যেখানে পি ও কিউ, এটা ও আর কি, পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। কেন? আমি যদি কিউ এর মান 0 দেই, 0 তো একটা পূর্ণ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যা 0। কিছুক্ষণ আগে পড়েছি যে কিউ যদি আমি কিউ এর মান 0 দেয়, তাহলে কি কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ দেয় তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, মান পাওয়া যায় না। কিন্তু আমাকে তো মান পেতে হবে, যদি মানই না পারে তাহলে কি মূলত সংখ্যা হবে না। তা পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলত সংখ্যা বলে। তাহলে এখানে পি একটা পূর্ণ সংখ্যা, কিউ একটা পূর্ণ সংখ্যা। সত্য হচ্ছে কিউ এর মান আপনি 0 দিতে পারবেন, পৃথিবীর যে কোনো মান দিতে পারবেন, বাট আপনি যে কোনো সংখ্যা দিতে, -1 -2 যে কোনো কিছু দিতে পারবেন, কিন্তু আপনি 0 দিতে পারবেন না, কারণ যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ দেন সেটা অসংজ্ঞায়িত হয়। সোহাগ স্যার, আমাকে যদি আপনি 0 দিয়ে ভাগ করেন তাহলে আমি থাকবো না, বুঝতে পেরেছেন? এটা অথবা কি, অথবা আচ্ছা আমরা একটু উদাহরণটা লিখে ফেলি। উদাহরণ দেখেন, উদাহরণটা কি, উদাহরণ দেবো। মনে করেন 1, এখানে কত 2, দেখেন মূলত সংখ্যা, দেখেন নিশ্চয়। আবার কত 2/3 মূলত সংখ্যা, -1 বাই কত 3 মূলত সংখ্যা। হ্যাঁ, এখানে 5/6 এগুলো মূলত সংখ্যা, মানে সো 1, বুঝতে পারেন? আবার কত এখানে 2 একটা মূলত সংখ্যা, 1 একটা মূলত সংখ্যা, হ্যাঁ, -1 একটা মূলত সংখ্যা, -2 একটা মূলত সংখ্যা, 0 একটা মূলত সংখ্যা, তাই না? কেন?
এটাই হচ্ছে কথা। আমি তো বললাম না যে অমূলদ সংখ্যা ছাড়া বাকি সকল এটা কেন মূলদ সংখ্যা বলুন তো? 2 এর নিচে মনে মনে কি 1 আছে না? 1 এর নিচে মনে মনে 1 আছে না? মানে নিচে মনে মনে 1 আছে না? 0 এর নিচে কি মনে মনে 1 আছে না? তাহলে এটা p/q আকারে দেখেন, এটা তো p/q ডিরেক্ট বলা যাচ্ছে, এটাও কি p/q না বলেন? p/q এই জন্য সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে কি মূলদ সংখ্যা, সকল সার্বিক সংখ্যাই মূলদ সংখ্যা। এই জন্য 0 হচ্ছে 0 মূলদ সংখ্যা, কারণ 0কে নিচে মনে মনে 1 দিয়ে ভাগ করেন, দেখেন মান 0 হবে, বাট দেখেন 0/1 p/q আকারে প্রকাশ করা হলো এটা। তা আমি অথবার কথা বললাম কি জন্য? অথবা আমি এভাবে লিখতে পারি, হ্যাঁ দেখেন সুন্দর করে এভাবে লেখা যায়, এই জিনিসটা মডিফাই করে লিখলাম। লেখেন p/q দুটো পূর্ণ সংখ্যা না, তাই হয়ে লেখেন দুইটি পূর্ণ সংখ্যাকে লব বাই হর আকারে এত আকারে প্রকাশ করে নির্দিষ্ট বা সসীম মান, নির্দিষ্ট মান পাওয়া গেলে, দুটি পূর্ণ সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করে নির্দিষ্ট মান পাওয়া গেলে তাকে কি হয়? তাকে মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা বলে, বুঝতে পারছেন? এখন আপনি বলেন স্যার আমি যদি এখানে কথার কথা, হ্যাঁ এটা কথার কথা, এখানে আমি যদি এখানে এরকম দিই 1.5, এটা কি মূলদ সংখ্যা? ডেফিনেটলি, কারণ 1.5কে দেখেন এই যে এই দশমিক গুণে দিলে কত 10 হয়, দেখেন এদের p/q আকারে প্রকাশ করে দিলাম। তার মানে দশমিক সংখ্যাগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা। ধরুন 1.1, 1.2, হ্যাঁ 1.5, হ্যাঁ এগুলো সবগুলো, ধরুন 0.1, এগুলো সবগুলো কি মূলদ, 0.2, এগুলো সবগুলো কি হচ্ছে মূলদ সংখ্যা হবে, হ্যাঁ। আর এগুলো তো এভাবে লিখলে তো হবে, হ্যাঁ 2 কত -3, এগুলো সবগুলো আর কি, হ্যাঁ 2 কত, এখানে 5, এখানে 5 এখানে কত 7, এগুলো সবগুলো। তার মানে কি আপনি শুধু অমূলদ সংখ্যা বাদ দিলে বাকি সকল সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা আমি জাস্ট ডেফিনেশনটা পড়লাম, কিন্তু মূলদ সংখ্যার আপনার বৈশিষ্ট্যগুলো পড়ার দরকার নেই, কারণ আপনি অমূলদ সংখ্যা বুঝলেই আপনি সবগুলো মূলদ সংখ্যা মনে করবেন আর কি। তাহলে মূলদ সংখ্যা ডেফিনেশনটা কি? দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করে যদি নির্দিষ্ট মান পাওয়া যায় তাদেরকে কি হচ্ছে মূলদ সংখ্যা বলে। বুঝতে পারছেন? এরকম নির্দিষ্ট মান পাওয়া যাবে, এটা ভাগ করলে নির্দিষ্ট মান পাওয়া যাবে, এটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আপনি অমূলদ সংখ্যা মানে কি? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। তাহলে এটা আর নতুন করে ঢং করে লেখার দরকার নেই, শুধু এই জিনিসটা বলেন, লিখে রাখেন যে অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য, অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য কি? নাম্বার 1 অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য লিখে রাখেন। অমূলদ সংখ্যা এটা গুরুত্বপূর্ণ আর কি, গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চেন আসে, লেখেন অমূলদ সংখ্যার মান অনির্দিষ্ট বা অসীম। তার মানে কি? এর মান অনির্দিষ্ট বা অসীম। আপনি অমূলদ সংখ্যার মান অনির্দিষ্ট বা অসীম হয়, হ্যাঁ উদাহরণ দেওয়ার দরকার নেই। 2 নাম্বার দেখেন, এখানে দেখেন যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। এখন হয়তো বলবেন যে স্যার এখানে মৌলিক সংখ্যা কীভাবে হয়? যেমন ধর উদাহরণ দেখেন, মনে করেন এখানে 2 একটা মৌলিক সংখ্যা, রুট মানে বর্গমূল, রুট করলে কি হবে? এটা আমরা শিখবো। এই 2কে রুট করলে কি হয়? এটা রুট করতে হয়, এখানে 1 আসে, এখন 1 দিলাম, আবার 1 থাকলে দশমিক দিয়ে এটা ডাবল জিরো নিয়ে আসলাম, বুঝতে পারছেন? এটা এর ডাবল কত হচ্ছে 2, আবার এখানে কত 4 নিয়ে আসলাম, এখানে কত 4 16 কত 90, কত 96, মানে এরকম করে আসে, এটা অসীম হয়, 1.4 এরকম আসতেই থাকবে। তো এইগুলো হচ্ছে আমার কি হচ্ছে অমূলদ সংখ্যা, হ্যাঁ, কারণ এর মান অনির্দিষ্ট। এই √2 এর মান কত 1.414 আমরা বলি, কিন্তু 1.414 আরও অনেক আছে, শেষ করতে পারবে না, এই ভাগটা কোনো শেষ হবে না। তো এটা আমরা যখন ভগ্নাংশ পড়বো তখন শিখবো। তো √2, 3 একটা মৌলিক সংখ্যা বর্গমূল করলে অমূলদ হবে, 5 একটা মৌলিক সংখ্যা বর্গমূল করলে অমূলদ হবে, 7 একটা মৌলিক সংখ্যা বর্গমূল করলে হবে, এগুলো অসংখ্য। ওকে, অসংখ্য। 3 নাম্বার দেখেন, 3 নাম্বার আপনি লিখবেন যে কোনো সংখ্যার মানে বর্গ সংখ্যার কি হচ্ছে বর্গমূল, হ্যাঁ মানে বর্গ সংখ্যাকে ঘন সংখ্যা ঘনমূল কি হচ্ছে, এলে সবসময় কি হয় মানে হচ্ছে মূলদ হয়, হ্যাঁ রুট থাকলে। তো এই জন্য আমি একভাবে শুধু একটা লিখবো আর কি, এভাবে লিখবো, রুট বিশিষ্ট সংখ্যাকে রুট মুক্ত করতে পারলে
করতে না পারলে অমূলদ সংখ্যা। ওকে, তাহলে রুট বিশিষ্ট সংখ্যা, এটা অনেকে হয়তো বুঝবে না, আমি ক্লিয়ার করে দিব উদাহরণ দিয়ে। রুট বিশিষ্ট সংখ্যা রুট মুক্ত করতে না পারলে অমূলদ সংখ্যা বলে। কারণ আমি কিছুক্ষণ আগে বলতে চেয়েছিলাম যেখানে যে কোনো বর্গ সংখ্যাকে বর্গমূল করলে আপনি কি হয়, মূলদ সংখ্যা হবে, অমূলদ হবে না। আর ঘন সংখ্যাকে ঘনমূল করলে কি হবে, মূলদ সংখ্যা হবে, অমূলদ হবে না। এরকম করে যে 4 দিয়ে 5 দিয়ে এরকম করলে আপনার সংখ্যাগুলো এরকম হয়। যেমন এত বিশিষ্ট সংখ্যা, রুট বিশিষ্ট সংখ্যাকে রুট মুক্ত করতে না পারলে অমূলদ। তার মানে কি, রুট থাকলেই যে আপনার অমূলদ হবে এমন কোনো কথা না। ওই রুটকে যদি ভ্যানিশ করতে পারেন তাহলে তার অমূলদ হলো না, তাই না? এই জন্য তো দেখেন উদাহরণ দেখেন, এখানে দেখেন, আমি দেখেন মনে করেন এখানে ধরেন এখানে দেওয়া আছে, এটা দেওয়া আছে, মনে করেন এখানে দেওয়া আছে 18, হ্যাঁ, রুট 18। তো এটা কি অমূলদ? এটা চেক আপ করেন, তা দেখেন 9 দোকানে 18, এটা কি আলাদা করে 9, তার মানে কি আলাদা রুট 9, এখানে কি, এখানে রুট 2। তো রুট 9 মানে কত, 3, বর্গ সংখ্যা কিন্তু 3, আর এর রুটটা থেকে গেল, তাই না? তাহলে 3 √2 হলো না? কিন্তু আমি 18কে ভাঙলে কিন্তু রুট থেকেই গেল, তার মানে কি অমূলদ। একইভাবে দেখেন 15 এখানে রুট, তাহলে এখানে কত, 3 × কত 5, তার মানে কত, রুট 3 রুট পেয়ে দেখেন তো ফাইনালি কিন্তু রুট থাকলে তার মানে অমূলদ। আবার দেখেন ধরেন এখানে 16 দেওয়া আছে, এটা কিন্তু আবার দেখেন 16, তো এটা মনে করো 4 আছে, 4 স্কোয়ার। তা আমরা জানি, এটা আমি আরও ক্লিয়ার করবো পরে, যে এখানে এই যে এখানে এই স্কোয়ার এবং রুট এটা কেটে যায়, বুঝছে, এটা কেটে যায়, এর মানে কত 4, এটা কি রুট থাকলো, তার মানে কি এটা মূলদ, এটা কিন্তু আপনার মূলদ হলো, বুঝতে পারছেন, মূলদ হলো। আবার দেখেন এটা মনে করেন এরকম আছে, এটা মনে করেন 3, এখানে 27, হ্যাঁ, এখানে তাহলে কি হবে, এই যে এখানে 3 থাকে, হ্যাঁ, এখানে কত 3³ মানে 27, এই 3 আর এই 3 কেটে যায়, বুঝতে পারছেন, এই জন্য এখানে 3 হয়, তার মানে কি এটা মূলদ, বুঝতে পারছেন, এটা মূলদ। ওকে, এরকম এরকম অনেক সংখ্যা আছে, অনেক সংখ্যা, ধরেন এরকম অনেক সংখ্যাই আছে। ধরেন এখানে এরকম লেখা থাকলো, ধরেন এরকম থাকলো, ধরেন 81, হ্যাঁ, এটা মনে করেন যে 4 থাকলো, তার মানে জানেন এখানে 4, এখানে 3 পাওয়ার 4 মানে কিন্তু 81, এই 4 4 তার মানে 3 থাকলো, তার মানে এটা কিন্তু মূলদ হলো, মূলদ, বুঝতে পারছেন, মূলদ। তার মানে এটা কি রুট মুক্ত করতে পারলাম, এই জন্য মূলদ হলো। তো এই দ্যাটস ওয়াই, এই জন্য বললাম রুট বিশিষ্ট সংখ্যাকে রুট মুক্ত করতে না পারলে অমূলদ। এই রুট মুক্ত করতে পারিনি অমূলদ, রুট মুক্ত করতে না পারিনি অমূলদ, এখানে রুট মুক্ত করতে পেরেছি, হ্যাঁ, এখানে রুট মুক্ত করতে, এখানে কোনো কিছু নাই মানে কি 2 আছে, হ্যাঁ, কোনো কিছু নাই মানে কি 2 আছে, এই 2 কেটে যায়, এই 3 কেটে যায়, এই 4 কেটে যায়, বুঝছো, এরকম আর কি, এরকম। মনে করেন আপনার হচ্ছে এখানে ধরেন কথার কথা, এখানে এক্স, এখানে স্টার দেওয়া আছে, আপনার রুট এখানে স্টার দেওয়া থাকবে, তার মানে এই স্টার এবং এই স্টার কেটে যাবে, বুঝছেন, সমান সমান কত হবে, এক্স হবে, এই ব্যাপারটা। আচ্ছা, তাহলে হলো এটা। এরপরে আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে বৈশিষ্ট্য 4 নম্বর বৈশিষ্ট্য, 4 নম্বর বৈশিষ্ট্য আর কি। 4 নম্বর বৈশিষ্ট্য হলো, এখানে 4 নম্বর বৈশিষ্ট্য হবে এখানে লিখবেন, এখানে আমি আমার মতো করে লিখেছি, হ্যাঁ, বইয়ের ভাষা না, বোঝানোর জন্য। এখানে দেখেন আমি বলছিলাম যে যদি মান যদি নির্দিষ্ট হয় তাহলে মূলত, আর না মান অনির্দিষ্ট অমূলদ হয়। তাহলে এখানে দেখেন দশমিক সংখ্যা নির্দিষ্ট বা পৌনঃপুনিক, হ্যাঁ, এই কথাটা কিন্তু আপনারা শুনছেন, ছোটবেলায় শুনছেন, পৌনঃপুনিক হলে কি হবে, হলে মূলদ হবে, এই আর কি, হলে মূলদ হবে। এটা কি উদাহরণ দেখেন, অমূলদ সংখ্যার মধ্যে এটা আমি টান দিয়ে নিয়ে আসছি। যেমন ধরেন এখানে 1 পয়েন্ট কত, মনে করেন 1 1 1 1 এরকম আছে, বুঝতে পারছেন, এটাকে আমি এভাবে লিখতে পারি 1 পয়েন্ট কত 1 এরকম। আবার দেখেন এখানে কত, ধরেন এখানে 3 পয়েন্ট, এখানে কত থাকলো 3, অথবা ধরেন এখানে এরকম থাকলো, ধরেন 1 পয়েন্ট কত 3 3 3 3 এরকম আসছে। তাহলে এটাকে কি লিখলাম, 1 পয়েন্ট কত 3 পৌনঃপুনিক দিলাম, সেম। দেখেন নির্দিষ্ট করতে পারছি, এই জন্য কি মূলদ হবে। যে এখানে বললাম দশমিক সংখ্যা নির্দিষ্ট বা পৌনঃপুনিক হলে মূলদ হবে, বুঝতে পারছেন। ধরুন এরকম থাকলে, আরও থাকলে, ধরেন মনে করেন এখানে 3 পয়েন্ট, এখানে কত 1 0 1 0 1 0 1 0 এরকম, তো এরকম আছে। এটাকে আমরা এটা ডট ডট কিন্তু ডট ডট, হ্যাঁ, এরকম আর কি, হ্যাঁ, এটাকে এটা ডট ডট, বুঝতে পারছেন, এরকম।
এটা কি করতে পারি আমরা এরকম লিখতে পারি 3 পয়েন্ট, দেখেন 10 এখানে 10 এরকম আসছে না বলেন, তাহলে এখানে 10 লিখতে পারি, এটা পৌনঃপুনিক দিব, বুঝতে পারছেন। আবার মনে করেন এখানে 2 পয়েন্ট মনে করেন এখানে, তো এখানে 2 4, এখানে কত 2 4, এখানে 2 4 এরকম আসতেছে, তার মানে আমি লিখতে পারি না বলেন এভাবে 2 পয়েন্ট কত হচ্ছে এখানে 2 4, এখানে পৌনঃপুনিক দিলেন, এ নির্দিষ্ট হয়ে গেল না। আমাদের তো জানা যে এটা 10 10 এভাবে আসে, এই জন্য জানা, এই জন্য এটা পৌনঃপুনিক দেওয়ার নিয়ম, যে আপনি যদি বুঝতে পারেন যে দশমিকের পরে একই সংখ্যা বারবার আসতেছে, রিপিটেশন হচ্ছে, এই ক্ষেত্রে আমি এটাকে পৌনঃপুনিক চিহ্ন দিতে পারি, এই জন্য পৌনঃপুনিক বলে, রিপিটেশন হলে মানে পৌনঃপুনিক, এই জন্য ফিক্স করে ফেললাম, এই জন্য এগুলো মূলত, বুঝতে পারছি, এই জন্য মূলত। আর যদি এরকম থাকে এখানে দেখেন এরকম থাকে, এর সাথে দেখি নাম্বার করার দরকার নেই, এখানে দশমিক সংখ্যা অসীম হলে অমূলত হবে। উদাহরণটা কি দেখেন, উদাহরণটা কি হচ্ছে, ধরেন এখানে একইভাবে লিখে দেখেন, এখানে 2 পয়েন্ট, এখানে 1 0 1 0 0, আমাকে 1 0 0 0 এরকম হতেছে, তো এখন দেখেন এখানে 1 0 আবার 1 0 0 আবার 1 0 এরকম হচ্ছে না, তাহলে এটাই কখন নির্দিষ্ট করতে পারবেন না, কারণ নির্দিষ্ট না, এখানে 10 এবার 100, এখানে কত 1000 এরকম, আপনি যদি 10 10 10 করে থাকতো, 100 100 100 করে থাকতো, তাহলে আপনি নির্দিষ্ট করতে পারতেন, মানে পৌনঃপুনিক করতে পারতেন, এই জন্য এটা করতে পারবেন না, এই জন্য এটা অমূলত, বুঝতে পারছেন। আর ওগুলো হচ্ছে মূলত। তাহলে এরকম একটা উদাহরণ দিলে বুঝে নিন, বুঝতে পারছেন, একই কথা, হ্যাঁ একই কথা। এরপরে দেখেন 5 নাম্বারটা কি, 5 নাম্বার হচ্ছে এখানে আমরা লিখতে পারি যে কোনো ধ্রুবক সংখ্যা অমূলত সংখ্যা। তো এটা আমি কেন বলছি দেখেন, যে এখানে অমূলত সংখ্যার ডেফিনেশনটা কি, মূলত সংখ্যার ডেফিনেশন হচ্ছে দুটি সংখ্যাকে p/q আকারে বা লব বাই হর আকারে প্রকাশ করে নির্দিষ্ট মান পাওয়া গেলে তাকে মূলত সংখ্যা বলে। আর অমূলত মানে হচ্ছে যে সংখ্যাকে মূলত সংখ্যা বা p/q আকারে প্রকাশ করা যায় না, তাকে অমূলত সংখ্যা বলে। আসলে অমূলত সংখ্যা কি হয়, মান অনির্দিষ্ট হয়, তাই না। তো এখানে আমি যে কোনো ধ্রুবক সংখ্যা অমূলত সংখ্যা কেন বলছি, ধ্রুবক সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে এরা অসীম হয়, অনির্দিষ্ট হয়। যেমন পায়ের মান দেখেন, উদাহরণ দেখেন পায়ের মান, এখানে পায়ের মান কত 22/7, আপনাকে 22/7 পায়ের মান, আপনি 22কে 7 দিয়ে ভাগ করবেন, দেখবেন যে এটা শেষ হবে না, এই জন্য পাইকে আমরা ধ্রুবক সংখ্যা বলি। আবার অভিকর্ষ ত্বরণ জি ধরি, যেমন আপনার ধরেন ওজন, কোথাও কথা ব্যাখ্যা করি একটু, ডাব্লু সমান কত mg, বুঝতে পারছেন, ওজন ওয়েট মানে হচ্ছে mg, এম মানে ভর, এটা স্থির, আর জি মানে কি অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ মানে কি, একটা বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে অভিকর্ষ ত্বরণ বলে, বুঝতে পেরেছেন। তো আপনাকে তো পৃথিবী আকর্ষণ করেছে, যে কোনো বস্তুকে আকর্ষণ করে। ধরেন একটা আমরা সায়েন্সে পড়েছিলাম যে একটা বস্তুর বিভিন্ন স্থান ভেদে বিভিন্ন রকম ওজন হতে পারে, ভর এবং ওজনের একটু ডিফারেন্স আছে, ওজন বিভিন্ন রকম হতে পারে। যেমন পৃথিবীর মেরু অঞ্চল বলে একটা অঞ্চল আছে, বিষুবীয় অঞ্চল আছে, মেরু অঞ্চলে কি হচ্ছে ওজন বেশি হয়, বিষুবীয় অঞ্চলে কম হয়। আবার একটা জিনিস মনে করেন হতে পাহাড়ের চূড়ায় যেয়ে তার ওজন করবেন, আর আপনি নিচে ওজন করবেন, দেখবেন তারতম্য হবে ওজনের, বুঝতে পেরেছেন। কারণ কি, এই জি এর তারতম্যের কারণে। জি হচ্ছে কি, জি একটা ধ্রুবক সংখ্যা, জির মান নির্দিষ্ট না, এর মান 9.8 মিটার/সেকেন্ড করে আমরা ধরি, বাট এটা অ্যাকচুয়ালি নির্দিষ্ট না, বুঝতে পারছেন, এটা কম বেশি আছে, কখনো 9.8 কম হয়, কখনো 9.8 বেশি হয়, এটা হচ্ছে হাইপোথেটিক্যাল মান, এটা ধরে নেওয়া হয়। তো এই জন্য জি এর মান নির্দিষ্ট না, জি এর মান কি নির্দিষ্ট, এই জন্য এটা অমূলত সংখ্যা বলি, মানে ধ্রুবক সংখ্যাকে অমূলত সংখ্যা বলি। দেখেন আমরা যখন লিফট থেকে নিচে নামি তখন কি নিজেকে ওজনহীন মনে করি না, একদম শূন্য। অথবা আপনি ব্রিজ থেকে মনে করেন যে লাফ দিলেন, হ্যাঁ, আমরা ছোটোবেলায় কী করতাম, ব্রিজ থেকে যখন নদীতে বা এতে আমরা লাফ দিতাম, হ্যাঁ হ্যাঁ, তখন কি হতো, নিজেকে কি শূন্য অনুভব করতাম, তখন কি অভিকর্ষ ত্বরণটা কি হতো, শূন্য, মানে জিরো। লিফট থেকে যখন নিচে নামবে দেখবেন আপনাকে নিজেকে শূন্য মনে করেন, মানে ওজনহীনতা মনে করেন, কারণ কি ওখানে অভিকর্ষ ত্বরণ থাকে না, জিরো হয়ে যায়, বুঝতে পারছেন এরকম। তাহলে যে জিনিসগুলোর মান অনির্দিষ্ট সেগুলোই হচ্ছে কি অমূলত, আর ধ্রুবক সংখ্যার মান হচ্ছে অনির্দিষ্ট। এই যে পাই, জি, তারপর কি ই নামে আছে, মূল, মানে এটা কেমিস্ট্রিতে পড়ছি। আবার আমাদের মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান, তারপর ল্যামডা মান, তাই না, এগুলো হচ্ছে অসংখ্য। তবে আমরা দেখেছি যে পরীক্ষায় এটা এবং এটা এসেছে, নিচের কোনটি মূলত সংখ্যা বা অমূলত সংখ্যা, এগুলো দেখে পাই একটা অমূলত, জি একটা অমূলত, ই একটা অমূলত, যে কোনো ধ্রুবক সংখ্যা হচ্ছে অমূলত সংখ্যা, বুঝতে পেরেছেন। তাহলে আমরা
একটু একটু রিভিউ করি একটু, হ্যাঁ আবার বলি। অমূল্য সংখ্যা যে মান অনির্দিষ্ট বা অসীম হয়, যে কোনো মূল্য সংখ্যা বর্গমূল অমূল্য সংখ্যা, রুট বিশিষ্ট সংখ্যাকে রুট মুক্ত করতে না পারলে অমূলদ হবে, হ্যাঁ ব্যাখ্যা করে দিচ্ছি। দশমিক সংখ্যা যদি নির্দিষ্ট হয় বা পৌনঃপুনিক হয় তাহলে মূলদ হবে, আর যদি অসীম হয় তাহলে অমূলদ হবে, আর যে কোনো ধ্রুবক সংখ্যা অমূলদ। দেখেন 5টা, দেখেন কত সহজে আমরা পড়ে ফেললাম। বাট ব্যাখ্যা করার ক্ষেত্রে আমি সময় নিয়েছি সময়। তো এই ছিল মোটামুটি বেসিক, তারপরও আমি করে দিচ্ছি আর কি, হ্যাঁ এই জিনিসটা আপনি বলেন। বিভাজ্যতার নিয়ম, বিভাজ্যতার নিয়ম। তো বিভাজ্যতার নিয়ম বলতে বোঝাচ্ছে, আমি এটা বইয়ে থাকে তারপর আমি বলে দিচ্ছি এটা নিয়ম আর কি, বিভাজ্যতার নিয়ম, যে কোন সংখ্যাকে ভাগ করার নিয়মটা কি, হ্যাঁ একটা সংখ্যা ভাগ, রুলস অফ ডিভিজিবিলিটি মূলত আসলে। তো বিভাজ্যতার নিয়ম মানে হচ্ছে ধরেন 2 কাকে ভাগ করে, হ্যাঁ 2 কাকে ভাগ করে, এটা নিয়ম আর কি। 2 ভাগ করে কাকে, দেখেন এগুলো মনে রাখতে হয় আপনাদের, যে কোনো সংখ্যার শেষ অঙ্ক, জোড় হলে, জোড় হলে কি হবে, কোন সংখ্যার শেষ অঙ্ক জোড় হলে, কি হবে, 2 দিয়ে ভাগ যাবে। তাহলে উদাহরণ কি দেওয়ার দরকার আছে, তা বলতে উদাহরণ মনে করেন এখানে 2 3 4 0, 0 কিন্তু জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যাবে, এটাকে 2 দিয়ে ভাগ যাবে। আবার মনে করেন 1 2 এখানে 4, লাস্টে জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ মনে করেন যে 1 1 1 1 1 এখানে কত 6 আছে, এটা 2 দিয়ে ভাগ যাবে, বুঝতে পারছেন এরকম, হ্যাঁ। তো এখানে আবার মনে করেন এখানে 5 ভাগ করার নিয়ম কি, 5 ভাগ করার নিয়ম। তো কোন সংখ্যার শেষ অঙ্ক, 0 বা 5 হলে, হ্যাঁ শেষ অঙ্ক 0 বা 5 হলে, ধরুন 234, এই 2 3 4 এর আলাদা আলাদা অঙ্ক, আর 234 হচ্ছে সংখ্যা, বুঝতে পারছেন এই আর কি। তাহলে কোন সংখ্যার শেষ অঙ্ক 0 বা 5 হলে, উদাহরণটা দেখেন, উদাহরণটা কত হচ্ছে, এখানে মনে করেন যে এখানে 1 1 1 1 এখানে 0, লাস্টের সংখ্যা কত 0 না, অবশ্যই এটা কি 5 দিয়ে ভাগ যাবে, অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে। ধরেন এখানে 1 2 3 4 5 6 7 1, এখানে কত 5 দিলাম, লাস্টে 5 আছে না, অবশ্যই কি 5 দিয়ে ভাগ যাবে। মানে কোন সংখ্যার শেষ অঙ্কটা যদি 0 বা 5 হয়, ডেফিনেটলি এটা 5 দিয়ে ভাগ যাবে। মনে করেন এখানে 1 1 1 1 দিতে থাকেন, এখানে কত, আপনি এখানে 0 দিলেন, এটা 5 দিয়ে ভাগ যাবে, দ্যাটস ইট। তাহলে কোনো সংখ্যার শেষ অঙ্ক 0 বা 5 তাহলে 5 দিয়ে ভাগ যায়, আর কোনো সংখ্যার শেষ অঙ্ক জোড় হলে 2 দিয়ে ভাগ যায়। এখন বল স্যার এটা 2 দিয়েও ভাগ যায়, হ্যাঁ একটা সংখ্যা 2 দিয়েও ভাগ যেতে পারে, 5 দিয়েও ভাগ যেতে পারে, কিন্তু আমি স্পেসিফিকলি নিয়ম বলে দিচ্ছি, কোনো সংখ্যার শেষে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যাবে। এটা 2 দিয়ে ভাগ যাবে, জোড় সংখ্যা যেহেতু 0 যেহেতু জোড় সংখ্যা, বাট এটা 5 দিয়েও ভাগ যায়, কেন, কোনো সংখ্যার শেষে 0 বা 5 তাহলে 5 দিয়ে ভাগ যায়। তাহলে এটা কাছাকাছি নিয়ম, এই জন্য আমি একসাথে লিখলাম, বুঝতে পারছেন। এখনো তিন ভাগ করার নিয়ম দেখেন, খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, 3 ভাগ করার নিয়ম। কোন সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল, কোন সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল 3 দিয়ে ভাগ গেলে, 3 দিয়ে ভাগ গেলে, কোন সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল 3 দিয়ে ভাগ গেলে। উদাহরণটা কি দেখেন, একদম স্পেসিফিকলি সুন্দর করে বলে দিচ্ছি, দেখেন খুবই গুরুত্বপূর্ণ এটা, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ বলে দিলাম। 1 2 3 বলে কোন সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল, এই 1 2 3 এর সংখ্যা, এর অঙ্কগুলো কি 1 2 3 না, আলাদা করে না, 1 2 3 যোগ করলে 6 হয়, 6 কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, তাহলে এই সংখ্যাটা কি হবে, 3 দিয়ে ভাগ যাবে। আবার 5 7 5 7 যোগ করলে 12 হয়, 12 কে 3 দিয়ে ভাগ যায়, এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, ওকে। আবার মনে করেন এখানে 5 1 দিলাম, যোগ করলে 6 হয়, 6 কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 দিয়ে ভাগ যাবে। এবার 5 6 7 যোগ করলে কত, 5 6 7 যোগ করলে কত 18 হয়, 18 কে 3 দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। মনে করুন 1 1 1 যোগ করলে কত হয়, 3 হয়, 3 কে 3 দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। আবার দেখো 1 0 1 0 0, এখানে কত 2 3, দেখেন যোগ করলে কত হবে, 6 হবে, তাই না, 3 না 6 না। তাহলে এখানে আরেকটা লিখে দিই, এখানে ধরেন এখানে 3 4 এটাও 0 ধরেন, হ্যাঁ 1 0 0 2, দেখেন এটা কিন্তু দেখেন 1 0 0 0 2 3 যোগ করলে 6 হয়, 6 কে 3 দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যাবে, দ্যাটস ইট। 81 যোগ করলে কত হবে, যোগ করলে কত হয় দেখেন 9, 3 দিয়ে ভাগ যায়। তাহলে
কোনো সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল 3 দিয়ে ভাগ করলে সংখ্যাটি 3 দিয়ে ভাগ যায়। আর 9 নিয়মটা হচ্ছে সেম বা কাছাকাছি, এই জন্য লিখলাম। এটা একইভাবে দেখেন, কোনো সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল 9 দিয়ে, 9 দিয়ে ভাগ গেলে, 9 দিয়ে ভাগ গেলে তাহলে দেখেন এখানে এই যে এখানে দেখেন উদাহরণটা কত হচ্ছে 5 6 7, যোগ করলে কত হয় 18 হয়। 18কে 9 দিয়ে ভাগ যায় না? এর সঙ্গে 9 দিয়েও ভাগ যায়। বললাম না, দেখ এর সঙ্গে 3 দিয়ে ভাগ যেতে কি হয়েছে, 9 দিয়েও তো ভাগ যায়, একটাই। তাহলে এটা গুরুত্বপূর্ণ, তিনটা গুরুত্বপূর্ণ। কোন সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল 3 দিয়ে ভাগ হলে সংখ্যা 3 দিয়ে ভাগ যায়, কোন সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল 9 দিয়ে ভাগ হলে সংখ্যা 9 দিয়ে ভাগ যায়। এই সেম বিধায় আমি একসাথে লিখছি, বাট এটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ। ওকে, এটা গুরুত্বপূর্ণ। আরও আছে, ধরেন এখানে 4 ভাগ করার নিয়ম। 4 ভাগ করার কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক 4 দিয়ে ভাগ গেলে, উদাহরণটা কি দেখেন, উদাহরণটা হবে এখানে মনে করেন এখানে লিখলেন 3 4 5, এখানে 7, এখানে 1 2। 12কে কি 4 দিয়ে ভাগ যায়? যে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক, এই দেখেন সেই দুটি অঙ্ক 12 না, 1 2, এই 12কে 4 দিয়ে ভাগ যায় বিধায় পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায়। আপনি একটা সংখ্যা যতই বড় হোক না কেন, 1 0 0 0 0 0 0 0, ওটা 1 6 লেখেন, এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে, কারণ লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ যায়। দ্যাটস ইট, বুঝতে পারছেন? আবার এখানে দেখেন 8 ভাগ করার নিয়ম, সেম 8 ভাগ করার নিয়ম। 8 ভাগ করার নিয়মটা কি হচ্ছে, 8 ভাগ করার নিয়মটা দেখেন। 8 ভাগ করার নিয়ম, কোনো সংখ্যার মানে শেষ 3টি অঙ্ক 8 দিয়ে ভাগ গেলে, তাহলে এটা কিভাবে বলবো আমরা? তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি, 3টি অঙ্ক একই কথা। দেখেন শেষ দুটি অঙ্ক 4 দিয়ে ভাগের সংখ্যাটি 4 দিয়ে ভাগ যায়, শেষ 3টি অঙ্ক 8 দিয়ে ভাগের সংখ্যাটা 8 দিয়ে ভাগ। উদাহরণটা দেখেন একইভাবে, উদাহরণ এখানে কত, ধরেন এখানে 7 3 4 2 4, দেখেন এই শেষ 3টি, এই 424কে 8 দিয়ে ভাগ দেয়, এই যে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ দেয়। দ্যাটস ইট। তাহলে এটা কাছাকাছি নিয়ম দিয়ে আমি লিখলাম। তাহলে কত সহজ না বলেন? কোনো সংখ্যার শেষে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যায়, কোনো সংখ্যার শেষে 0/5 থাকলে 5 দিয়ে ভাগ যায়। সেম, কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দিয়ে ভাগ হলে সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে, কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল 9 দিয়ে ভাগ হলে সংখ্যাটি 9 দিয়ে ভাগ যাবে। দ্যাটস ইট। আর কোনো সংখ্যা লাস্ট 2 ডিজিট যদি বা দুটো অঙ্ক যদি 4 দিয়ে ভাগের, সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে, কোনো সংখ্যা লাস্ট 3টি অঙ্ক যদি 8 দিয়ে ভাগের, সংখ্যাটি 8 দিয়ে ভাগ দেবে। দ্যাটস ইট। তো এগুলো পরীক্ষায় এরকম আসে না, বাট এই জিনিসটা আসে 8 দিয়ে। লেখা আছে, অনেক পরীক্ষা এসেছে আমি দেখেছি, নিচে বিশেষ করে ব্যাংকেও আসছে অনেকগুলো, নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। ক খ গ অপশন অনেক বড় বড় সংখ্যা দেয়, আপনি মিনিমালি করলে অনেক সময় লাগবে। জাস্ট 3টে অঙ্ক চেক আপ করবেন, দেখবেন যে ওর মধ্যে যে কোনো একটা অপশন 8 দিয়ে ভাগ যাবে, তাহলে ওটাই আনসার। দ্যাটস ইট, এইভাবে। আর ব্যাংকে আসলে লেখা হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিভিজিবল বাই 8 লেখা থাকে। তো এইগুলো পরীক্ষা এসেছে, আমি দেখেছি। সাথের কোনো নিয়ম নাই, নো রুল। আর কোনো নিয়ম আমাদের পড়তে হবে না, পড়তে হবে না। সাথে কোনো নিয়ম নাই, এটা ম্যানুয়ালি আপনাকে চেক আপ করতে হবে। তাহলে একটা সংখ্যাকে যখন ভাগ করবেন, তাহলে চেহারা দেখলে, যেমন আপনি রাস্তায় বের হলে কি বুঝতে পারেন না কোনটা ট্রাক, কোনটা বাস, কোনটা বাইক, আপনি মানে আপনি সংখ্যা দেখলেই বুঝতে পারবেন যেটা 3 দিয়ে ভাগ যাবে না 5 দিয়ে ভাগ যাবে না 4 দিয়ে ভাগে, এই অটোমেটিকলি পেরে যাবেন। শুধু এই কথাটা মনে রাখবেন, কোনো সংখ্যা শেষে জোড় সংখ্যা থাকলে কি হবে, 2 দিয়ে ভাগ যাবে, কোনো সংখ্যা শেষে 0/5 থাকলে 5 দিয়ে ভাগ যাবে, কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দিয়ে ভাগের, সংখ্যাটি 3 দিয়ে ভাগ। এই তো 4 দিয়ে তো কোন বললামই তো, লাস্টে কত 2টা অঙ্ক 4 দিয়ে ভাগ গেলে 8টি লাস্টে 3টা অঙ্ক যদি 8 দিয়ে ভাগ যায়। তো মূলত হচ্ছে 2 5 এবং 3, এটা গুরুত্বপূর্ণ। ওকে, মনে রাখবেন। তো আমরা এখন চলে যাই, দেখেন আমরা এখন চলে যাই, আমরা তো ম্যাথ আমি মানে অ্যাকচুয়ালি আপনাদের বিসিএস বা অন্যান্য জবের ক্ষেত্রে যে জিনিসটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে মানে জানা উচিত, বেসিক জিনিস, এটা কিন্তু আমি বলে দিচ্ছি। দেখেন অনেক সময় চলে গেছে অলরেডি, বাট আমি ইচ্ছে করলে 10 20 30 মিনিটে 20 মিনিটেও বা 10 মিনিটেও বলে দিতে পারতাম, বাট আমি আপনাদের বেসিকটা আরও যেন কি হয়, মানে খুব ভালো হয়, ডেভেলপড হয়, এই জন্য আমি এই জিনিসগুলো আলোচনা করলাম, যেন আপনি যে কোনো বই দেখলেই বুঝতে পারেন, অথবা এইটুকু মনে করলে আপনি এর বাইরে আপনার দরকার নেই। এখন আপনি দেখেন চিল মুডে শুধু আপনি কি করবেন, এগুলো ক্লাসগুলো ম্যাথগুলো করে ফেলবেন। দেখেন এখানে হচ্ছে এটা আমার পরিচয়, আমার নাম হচ্ছে সোহানুর রহমান, আমাকে সবাই সোহাগ স্যার নামেই ডাকে এখানে।
সিনিয়র শিক্ষক গণিত ও মানসিক দক্ষতা বৃদ্ধি পারে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা ফার্স্ট কোশ্চেন। দেখেন আমি লেখে নিচের কোন সংখ্যাটি, নিচের কোনটি মূল, এটা হচ্ছে 39তম বিসিএসে আছে, রেফারেন্সটা দেয়নি, এটা 39তম বিসিএসে আসছে। তো এখানে 91, 87, 63, 59 এরকম হয়। তো নিচের কোন সংখ্যাটি কি হচ্ছে মৌলিক সংখ্যা বলেন তো? এখানে চেহারা দিলে পাওয়া যায় না বলে 91, এটাকে কি হচ্ছে 7 দিয়ে ভাগ যায়। 87, 8 7 যোগ করলে কত? এটা ম্যানুয়ালি চেক আপ করতে হবে। এখন বলুন স্যার আপনি কেমনি বুঝলেন যে 7 দিয়ে ভাগ যায়, তাই না? এটা বলতে পারেন। আচ্ছা, এটা বলছি 8 7 যোগ করলে 15 হয়, 3 দিয়ে ভাগ যায়। 6 3 যোগ করলে 9 হয়, 3 দিয়ে ভাগ যায়। এটাকে ভাগ যায় না, তার মানে আনসার হবে কোনটা? এটা। দ্যাটস ইট। বুঝতে পেরেছেন? এখন আপনি হয়তো বলতে পারেন এখানে যে এখানে স্যার এটা 91 যে 7 দিয়ে ভাগের নিয়ম কি? তো একটা সংখ্যা আপনার মৌলিক কিনা এটা ধরেন কত 143, এটা মৌলিক কিনা আমি চেক আপ করবো। মৌলিক, এটা প্রশ্নটা। এখন আমি এই ব্যাখ্যাটা হলো, এটা দ্রুত করে ফেলবেন আর কি। ব্যাখ্যাটা হচ্ছে 143 এর কাছাকাছি কি হচ্ছে? বর্গ সংখ্যা নেবেন। বর্গ সংখ্যা নেবেন। কি হচ্ছে 71 কাছে বর্গ সংখ্যা কত? 14। এটা কত? 12 স্কোয়ারের মান। এই 12 নিচের মৌলিক সংখ্যাগুলো কোনটা? 11, কত হচ্ছে 7, এখানে কত 5, এখানে 3, এখানে কত 2, এই আর কি। তো এইগুলো দিয়ে আপনি এটাকে ট্রাই করবেন। তো আপনি তো, আমি বললাম না যে বাইরে গেলে আপনি বুঝতে পারেন যে ট্রাক কোনটা, বাইক কোনটা, বুঝতে পারেন ব্যাপারটা এরকম। চেহারা দেখলে বোঝা যাচ্ছে। দেখেন 2 দিয়ে ভাগ যায় না, জোর সংখ্যা নাই। 3 দিয়ে ভাগ যায় না, যোগ করলে দেখেন 143 যোগ করলে 8 হয়, 3 দিয়ে ভাগ যায় না। 0 বা 5 না, 5 দিয়ে ভাগ যায় না। 7 কি? 7টা চেক আপ করেন, দেখেন 7 দুগুণে 14, 3 যায় না, তার মানে এগুলো একটাও হচ্ছে না। এখন 11তে যদি যায় তাহলে মৌলিক না, আর না গেলে মৌলিক। যেহেতু এরা যায় নাই, এখনও বলা যাচ্ছে না মৌলিক কিনা। দেখেন 11তে কি যায় কিনা, দেখেন 11 কে 11, 3 11 33, কাটাকাটি যাচ্ছে, তার মানে কি এটা মৌলিক না? উত্তর কি হচ্ছে? উত্তর মানে না, মৌলিক না। বুঝতে পারছেন? কারণ কাটাকাটি যায়। এটা 91 মানে কত? যে 91 এর কাছাকাছি বর্গ সংখ্যা। হ্যাঁ, এর কাছাকাছি বর্গ সংখ্যা, যে কাছাকাছি বর্গ সংখ্যা কোনটা হচ্ছে? দেখেন খুব সহজ, 100। এটা কত? 10 স্কোয়ার। তার মানে 10 নিচে কত? 7, এখানে 5, এখানে কত? 3, এখানে 2। দেখেন কত ইনোসেন্ট। দেখেন 91কে দেখলে পাওয়া যায় না, 2 3 5 দিয়ে ভাগ যায় না। 7 চেষ্টা করেন, 7 দিয়ে, 7 একে 7, 3 7 21, কাটাকাটি যায়। 7 13 91, এই জন্য 91 7 দিয়ে ভাগ যায়। বুঝতে পারছেন যে আমি কেন 7 দিয়ে ডিরেক্ট লিখলাম যে 7 দিয়ে ভাগ যায়? দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে, এইভাবে আপনার চেষ্টা করবেন, তাহলে যে কোনো সংখ্যা মৌলিক কিনা আপনি এইভাবে চিন্তা করে পড়বেন। ওকে, কাছাকাছি। তাহলে এখানে দেখেন, তাহলে দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে, আর মুখস্থ থাকলে তো কোনো কথাই নাই। হ্যাঁ, এর এমনি বোঝা যায় আর কি। তো যাই হোক, আনসার হবে কোনটা? আনসার হবে হচ্ছে এটা। ওকে, এরপরে দেখেন নিচের কোনটি, এটা নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখেন এখানে খুব ভালো করে দেখেন, এখানে দেখেন 143 মাত্র দেখলাম, এখানে কত? 11 দিয়ে ভাগ যায়। 47, এটা আনসার। এটি 8 7 যোগ করলে 15 হয়, 3 দিয়ে ভাগ যায়। 9, এখানে 9 1 7 দিয়ে ভাগ যায়। দ্যাটস ইট। তার মানে এটা আপনার আনসার হবে কোনটা? 47। কত সহজে করলাম আমরা, দেখেন কত সহজে। নিচের কোনটি মৌলিক সংখ্যা? এটা পরীক্ষা আসা কিন্তু একদম বিসিএস কোশ্চেন এটা। আবার দেখেন নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখেন জোড় সংখ্যা 63 মানে কত? 9, 3 দিয়ে ভাগ যায়। এটা 2 দিয়ে ভাগে, 3 দিয়ে ভাগ যায়, এটা 3 দিয়ে ভাগ যায়। কোনটি? আনসার হবে কোনটি না। কত সহজ দেখেন। আমরা বেসিক এত কিছু করে পড়লাম, দেখেন আমার ম্যাথের ক্ষেত্রে এসে কি একদম ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম ইজি হয়ে যাচ্ছে। এরপরে দেখেন 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? হ্যাঁ, পর্যন্ত বলছে। পর্যন্ত মানে কি? পর্যন্ত মানে এগুলো আমরা শিখবো আর কি। পর্যন্ত বলতে যেখানে পর্যন্ত বলতে বোঝাচ্ছে যেখানে ধরেন আমি যদি বলি 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে? 10টা সংখ্যা আছে। 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে? ভালো করে বোঝেন। 1 থেকে 10 পর্যন্ত দেখেন, 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে? 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে? 10টা সংখ্যা আছে, তাই না? 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা, তাই না? কতগুলো সংখ্যা? তো 10টি। এটা কি হবে? 10টি। যদি বলি 1 থেকে 10 এর মধ্যে, যখনই মধ্য কথা বলবে কতগুলো সংখ্যা আছে? কত হবে?
1 থেকে 10 এর মধ্যে মানে কত 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে হ্যাঁ মধ্য মানে কি তাহলে দশম এই 1 থেকে 10 এর মধ্যে মানে এইটুকু না এ করে না বলেন 8টা না তাহলে 1 এবং কত 10 কেটে যায় না বাদ যায় না মধ্য মানে কি 1 এবং 10 বাদ দিয়ে মানে এর ভিতরে গুলো তার মানে 8টা এই জন্য এই পর্যন্ত এবং এই মধ্য জিনিসটা আপনাকে কি করবেন এটা মানে বুঝবেন ভালো করে তাহলে এটা এখান থেকে আমরা কি বুঝলাম এখান থেকে আমরা বুঝলাম যে এখান থেকে বুঝলাম যেখানে দেখেন যদি পর্যন্ত বললে শুরু ও শেষ ধরবো বুঝতে পারবেন তার মানে কি 1 থেকে 10 পর্যন্ত মানে কি 1ও ধরবো 10ও ধরবো আর মধ্য বললে হ্যাঁ ভালো করে মধ্য বললে শুরু ও শেষ বাদ দিব দ্যাটস ইট এটা হচ্ছে কমন সেন্স এটা কিন্তু আসলে রুলস না তারপর লিখে দিলাম আপনি পর্যন্ত বললে সবই ধরবেন আর যদি মধ্য বলে তাহলে প্রথম এবং শেষটা বাদ দেবেন বুঝতে পারছেন প্রথম ও শেষ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা কিন্তু অনেকে ভুল করে বাট খুবই সহজ এটা কোনো রুলসের মধ্যে পড়ে না এটা কমন সেন্সের মধ্যে পড়ে হ্যাঁ এটা বাদ দিব এটা বাদ দিব মানে বাদ দিয়ে দেবো ওকে তাহলে দেখেন এখানে কি বলছে এখানে দেখেন এখানে বলেছে 43 থেকে 60 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে হ্যাঁ মৌলিক সংখ্যা তো পর্যন্ত বলছে তার মানে কি 43 সহ ধরতে হবে তা আপনি জানেন কি মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য কি মৌলিক সংখ্যা হচ্ছে যে এখানে 2 ছাড়া সকল মৌলিক সংখ্যা কি বিজোড় তো বিজোড় করে লেখেন 43 থেকে শুরু করেন 43 তারপর কত হচ্ছে 45 এর কত হচ্ছে 47 হ্যাঁ কত হচ্ছে 49 তারপর কত 51 তারপর কত 53 55 তারপর কত হচ্ছে 57 কত 59 তাই না বলেন তো এখানে লক্ষ্য করেন এখানে দেখেন এখানে লক্ষ্য করেন এখানে কি 43 না এখানে 43 এই তো এখানে বলেন এই 43 কে ভাগ যায় না 45 কে কি 5 দিয়ে ভাগ যায় লাস্টে 5 আছে দেখেন এখানে 49 কে 7 দিয়ে ভাগ যায় হ্যাঁ বাদ তারপর দেখেন এখানে 51 5 1 যোগ করে 6 হয় 3 দিয়ে ভাগ যায় বাদ এটা এখানে কত 53 যায় না 55 কে 5 দিয়ে ভাগ লাস্টে 5 আছে 5 দিয়ে ভাগ যায় 57 5 এবং 7 যোগ করলে 12 হয় 3 দিয়ে ভাগ যায় তার মানে কি আপনি এখানে বুঝতে পারলেন যে এখানে 43 47 53 এবং 59 এই 4টা সংখ্যা আছে তার মানে আনসার কি হবে আনসার কি হচ্ছে আপনার আনসার আপনি কি করতে হবে আপনার আনসার হলো এখানে 4টি যদি বলতো 43 থেকে 60 এর মধ্যে কতগুলো তখন 43 বাদ দিতাম তাহলে 3টা হতো আনসার কিন্তু তাহলে পর্যন্ত এবং হচ্ছে মধ্য আপনাকে বুঝতে হবে দুটোই পরীক্ষা আসছে পর্যন্ত দেওয়া আসছে আর মধ্য দেওয়া আসছে পর্যন্ত বললে 4টা বলবেন আর মধ্য বললে 3টা বলবেন মধ্য বললে 43 বাদ যাবে এই তাহলে দেখেন আমি কত স্মুথলি করলাম যে এখানে আমি ভালো করে দেখেন এখানে আমি 43 থেকে শুরু করে বিজোড় সংখ্যাগুলো লিখলাম কারণ বিজোড় সংখ্যাগুলো তো কি হয় মৌলিক হয় সবগুলো হয় না আর যেগুলো ভাগ যায় না আর কি 43 45 47 এগুলো লিখলাম আর যারা অনেক ভালো বোঝেন প্র্যাকটিস করেন হ্যাঁ অনেকে আছে 1 থেকে 100 মতো একদম মনে করেন ডিরেক্ট মৌলিক সংখ্যাগুলো একদম ডিরেক্ট বলে দিচ্ছেন তারা তো অবশ্যই হ্যাঁ আই এম ওয়েলকামিং ইউ আপনি অবশ্যই আমি স্বাগতম জানাচ্ছি তাদেরকে খুবই ভালো বা যারা হচ্ছে মৌলিক সংখ্যাগুলো মুখস্থ না আপনি এভাবে করতে পারেন আমি নিজে করি এভাবে এই বিজোড় সংখ্যাগুলো লিখলাম দেখলাম যে আমি তো জানি তো 2 কাকে ভাগ যায় 3 কাকে ভাগ যায় 5 কাকে ভাগ যায় এই 3টি তো জানি দেখেন লাস্টে 5 আছে 5 দিয়ে ভাগ যায় লাস্টে 5 আছে 5 দিয়ে ভাগ যায় দেখেন এখানে 49 কে 7 দিয়ে ভাগ যায় এটা অটোমেটিক 51 দেখেন যোগ করলে 6 হয় 3 দিয়ে ভাগ যায় দেখেন 7 5 7 যোগ করলে 12 হয় 3 দিয়ে ভাগ যায় এটা বাদ দিলাম বাকিগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা তাহলে কত সহজ করে আমরা বললাম বুঝতে পারছেন এইভাবে করতে হবে 4টি সংখ্যা নিচে কোনটি মূলদ সংখ্যা দেখেন এই যে মূলদ অমূলদ আর কি হ্যাঁ মূলদ অমূলদ নিচে কোনটি মূলদ সংখ্যা তো আমি বলেছিলাম যে মূলদ সংখ্যা এই যে অমূলদ সংখ্যা বৈশিষ্ট্য পড়ছিলাম অমূলদ সংখ্যা বৈশিষ্ট্য পড়লে সবই হয়ে যায় আর রুট বিশিষ্ট সংখ্যাকে আপনারা কখনো কি করতে পারবেন না যদি রুট বিশিষ্ট সংখ্যাকে যদি রুট মুক্ত করতে পারেন তাহলে মূলদ আর রুট যদি থেকে যায় তাহলে অমূলদ আমাকে বলছে নিচে কোনটি মূলদ আবার দেখতে হবে রুট মুক্ত করা যায় কোনটা এটাকে রুট মুক্ত করতে পারবেন কখনো না এটা 6 এ পাওয়ার কত 1/3 এটা কখনোই করতে পারবেন না এটা তো ধ্রুবক সংখ্যা এটা তো অমূলদ হবে এটা অমূলদ আর যে কোনো মৌলিক সংখ্যা বর্গমূল অমূলদ তার মানে আনসার হবে এটা এখন সাইডটা কেমনে হলো মানে হচ্ছে যে এটা একই কথা হ্যাঁ এভাবে লেখেন এই যে এখানে কত এখানে 3 আছে এখানে 8 মানে কি 2 কিউব এই যে এটা কেটে যায় তার মানে কত 2 আনসার হবে 2 এত বর্গমূল নিচের কোনটি নয় দেখেন এত এর এটা মানে কি 289 মানে কত এই 28 মানে দেখেন এটা না দেখেন ব্যাপারটা এরকম এটা বলতে এরকম বোঝাচ্ছে না এখানে 289 বলতে কি বোঝাচ্ছে দেখেন এখানে 289 এর সমান কত এটা হচ্ছে এই যে এটা আর কি 17 স্কয়ার বুঝতে পারছেন এই যে তার মানে কি সমান কত 17 না বলেন তার মানে 17 এর বর্গমূল কত বলেন তো
তাহলে ভালো করে বুঝেন কিন্তু এটা 17 হোল স্কোয়ার, 17 হোল স্কোয়ার, এটা কেটে যায়। আমি বললাম না এটা কেটে যায়। মনে করেন এখানে মনে করেন যে এখানে এক্স আছে, হ্যাঁ, এটা মনে করেন যে এখানে কত এরকম আছে, লাভ আছে, এখানে ধরেন এখানে লাভ ছিল থাকলো, তাহলে এটা এবং এটা কেটে যায়। তো আপনি এখানে দেখলেন এখানে 17 এখানে রুট ওভার এখানে স্কোয়ার, তাহলে এটা এবং 2 আছে, এটা কেটে যায়, তাহলে থাকে 17। তাহলে বলেন 17 বর্গমূল কত? 17 বর্গমূল কত এরকম না বলেন? তাহলে এটা কি অমূলদ না? এটা তো অমূলদ, এটা হচ্ছে অমূলদ, দ্যাটস রাইট, বুঝছো? আর বাকিটা এটা অমূল। নিচের কোনটি নয়, তাই না? নিচের কোনটি নয়, তাহলে নিচের কোনটি নয়, তাহলে এখানে কি নিচের কোনটি নয়, তাহলে রুট এতের বর্গমূল নিচের কোনটি নয়, তাহলে মূলদ, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অমূলদ সংখ্যা। নিচের কোনটি নয়, এটা তো ভুল করছে আর কি, এতের বর্গমূল নিচের কোনটি নয়, হ্যাঁ, নিচের কোনটি হবে, হ্যাঁ, তাহলে এতের বর্গমূল নিচের কোনটি নয়, মানে রুট 70, তার মানে হচ্ছে অমূলদ হবে আর কি, হ্যাঁ, অমূলদ হবে বলতে, তার এই 9 জিনিসটা হচ্ছে কেটে যাবে, এই 9 জিনিসটা কেটে যাবে। তো এটা আমাদের হচ্ছে এখানে কারেকশন আছে আর কি, কারেকশনটা করে নিন। তাহলে 289 রুট ওভার এর বর্গমূল নিচের কোনটি নয়, তার মানে কি অমূলদ হবে, এখানে 9টা হবে না, দেখেন আনসার দেখেন অমূলদই হবে, দেখেন অমূলদ, কারণ কি যে কোনো এটা মূল সংখ্যা না বলেন, মূল সংখ্যা বর্গমূল কি অমূলদ না? অমূলদ হবে, নিচের কোনটি অমূলদ, 9টা বাদ, ওকে, দেখেন কোনটি বাদ, দেখছেন অমূলদ, ওকে, খুব ক্রিটিক্যাল কোশ্চেন কিন্তু। আচ্ছা, নিচের কোনটি অমূলদ সংখ্যা? দেখেন এই যে কত সহজ করে আসলাম, দেখেন এখানে এটাকে দেখেন, আমি কিন্তু ওই যে মনে আছে আমি যে বৈশিষ্ট্য পড়াইছিলাম, যদি দশমিক সংখ্যা যদি আপনি কি করতে পারেন, যদি আপনি পৌনঃপুনিক করাতে পারেন, সসীম করাতে পারেন, তাহলে কি মূলদ হবে, নিচের কোনটা অমূলদ। আমি দেখেন যেটা সসীম করতে পারবো না সেটা হচ্ছে আনসার। দেখেন এটা কিন্তু 1 আমি বুঝতে 1 আসছে, তার মানে কত 1 পয়েন্ট কত 1 পৌনঃপুনিক, ওকে, 1 পয়েন্ট কত হচ্ছে 1 পৌনঃপুনিক। দেখেন 1.1 পৌনঃপুনিক, ওকে, এটা কি ফিক্স হলো। 10 করে আসছে না বলেন, তার মানে কত হচ্ছে 1 পয়েন্ট কত 10, দেখেন পৌনঃপুনিক দুটা, এটা কত 100, তার মানে কত এখানে আপনি কি লিখেন 1 পয়েন্ট কত 100, এটা পৌনঃপুনিক, ওকে, পৌনঃপুনিক। কিন্তু এখানে 10, এখানে কত 100, এখানে 1000, এরকম হবে না, তাহলে এটা কিন্তু মিল নাই, 10 আসছে আবার 100, এখন 100, 10, দেখেন কত সহজ করে আসছে। আর এখানে কি 10 একবার 100 একবার হবে না, তাহলে এটা হবে আমাদের আনসার, বুঝতে পারছেন, ঘ। তাহলে আমার আনসার কি হচ্ছে, আনসার হবে কত ঘ, ওকে, কত সহজ দেখছেন, আমি যে এই জন্য বেসিক পড়াইছি ভালো করে, ওকে, বেসিক পড়াচ্ছি। এটা দেখেন, এটা একটু বললাম না, ওই যে কিছু বললাম না প্রথমে শুরুতে বলছিলাম যে কিছু এক্সেপশনাল ম্যাথ আছে, তো এইটা আমাদের করতে হবে আর কি, খুব সহজ জিনিস আর কি, খুবই সহজ জিনিস আমরা তো জানি এখানে, হ্যাঁ, যেখানে ধরেন এই যে কিছুক্ষণ আগে পড়লাম 18 মানে কত, এখানে কত 9 দুগুণে 18, তাই না, 9 দুগুণে 8 দেখতে পাচ্ছেন। আচ্ছা এইভাবে করে নিই, এখানে দেখেন 18, এটা মানে কত 9 দুগুণে কত হচ্ছে 18, তার মানে কত এটা √9, এখানে কত √2, এটা কত, তাই না, এরকম আর কি। তো আপনি এটাও আর কি ধরেন এখানে এইভাবে লিখতে পারবেন, যেখানে √8 মানে কত, এই রুটের ভিতরে কখনো মাইনাস থাকে না, রুটের ভিতরে কখনো এই রুট হচ্ছে, দেখেন একে ভালো করে বুঝুন, এই রুট হচ্ছে মাইনাস, হ্যাঁ, এটা হচ্ছে আই, এটা কি হচ্ছে ইমাজিনারি নাম্বার, এটা আই, এটা ইমাজিনারি নাম্বার, এটাকে আমরা আই বলি। তো এখানে রুটের ভিতরে -1 আমরা কখনো রাখি না, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না বলেন, এখানে -1 ইন্টু কত 8 লিখতে পারি না, ইন্টু এটা কত -1 ইন্টু কত 2 লিখতে পারি না, তাহলে এখানে কত রুট, এখানে কত -1, এটা কত হচ্ছে রুট কত হচ্ছে 8, এখানে কত হচ্ছে রুট, এখানে -1, এটা গুণ অবস্থা, তাহলে লিখতে পারেন, এটা গুণ অবস্থায় আছে, ডট 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 দিলাম, এরকম দিতে পারেন। এই তা দেখেন এটা সেম, রুট -1 দুটো না, তাহলে √1 এখানে কি স্কোয়ার করে দিলেন, সমস্যা কি, হ্যাঁ, আর এখানে 8 এবং √2, তার মানে বলেন ওই যে বললাম না যে এখানে রুট, এখানে কত 9, এখানে √2 গুণ করলে কত হয়, রুট কত 18 হয়, এরকম হয় না, তাহলে 8 এবং 2 গুণ করলে 16 হয় এটা, তাহলে এই 2 এবং এই রুট আর কি কেটে যে -1 হয়, আর এখানে 4 স্কোয়ার মানে 16 মানে 4 হয়, তার মানে কত -4, খুবই সহজ। আমি আবার বলতে থাকি, -8 মানে কত -1 ইন্টু 8, -2 মানে কি -1 ইন্টু 2 একই কথা, রুট এখানে কত, ওই যে কথার কথা আমি এভাবে লিখলাম, ওই যে রুট এখানে AB, এখানে √a √b আমি আলাদা করে দিলাম, ব্যাপারটা বুঝতে পারছেন এরকম। তো এখানে √1 √8 √-1 √2 আলাদা করলাম, এই -1 দুইটার জন্য কত একবারে -1 লিখতে পারেন, কারণ এই √-1 এখানে এই 2 এবং এটা কেটে যাচ্ছে, তার -1, আর এখানে 8 এবং 2 গুণ 16 হয়, আর 4 স্কোয়ার মানে কত, মানে রুট, এটা একটা বর্গ সংখ্যা 4, তা -4, আনসার হবে কত -4, দ্যাটস ইট, এটা হবে আমাদের আনসার, ওকে।
তাহলে দেখেন আমাদের কিন্তু এটা এই আনসারটাও হয়ে গেল, দেখেন কত সহজে করে ফেললাম। এই যে 100 থেকে 200-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 100 থেকে 200-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 100 থেকে 200-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলা? তাহলে বলেন এখানে 100 থেকে 200-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? একশো থেকে 200-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? এই তো। তো এখন বলেন এখানে আপনাদের এখানে 100 থেকে 200-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? তো এই যে এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বিসিএস সহ ব্যাংকে বা অন্যান্য পরীক্ষাতেও অনেক বেশি আসে। তো আমরা এটা ভালো করে বুঝবো যেন বাকিগুলো করতে পারি। ওকে, 100 থেকে 200-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। আমি একটা বেসিকটা আলোচনা করে ফেলি, বেসিক আলোচনা করে ফেলি। দেখেন বেসিকটা হচ্ছে এখানে বেসিক হলো, ধরেন আমি যদি বলি 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়? দেখেন 1 থেকে 10 পর্যন্ত বললাম, কতগুলো সংখ্যা আছে? কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়? 3 দিয়ে ভাগ যায়। তো আপনি হয়তো ম্যানুয়ালি করার চেষ্টা করবেন যে এখানে কত 3, 6, 9 বলবেন যে 3টি, আনসার কি হবে? বলবেন 3টি হবে। কিন্তু আমি যে বড় সংখ্যা দিই, যদি বলি যে 1 থেকে 1000 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়, আপনি বের করতে পারবেন? পারবেন না। তাহলে আমার ট্রিকটা জানতে হবে। 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা 3 দিয়ে ভাগ যায়? জাস্ট 10কে 3 দিয়ে ভাগ করবেন। এই 10 লেখা মানে কি 1 থেকে 10 লেখা মানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করা। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 10কে 3 দিয়ে ভাগ করে 3 পয়েন্ট সামথিং না বলেন, 3 পয়েন্ট সামথিং। হ্যাঁ, এই দশমিক থাকলে ওটা বাদ দিবেন, 3টি, মূলত হচ্ছে 3টি। ওকে, যদি বলি 1 থেকে 40 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়? তো 40কে 3 লেখা মানে এটা কিন্তু অ্যাকচুয়াল ভাগ না। এই 40কে 3 দিয়ে ভাগ করা মানে হচ্ছে এখানে 1 থেকে 40 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়। তাহলে আপনি 40কে ভাগ করেন তাহলে 13 পয়েন্ট সামথিং, 13 পয়েন্ট 3 দিন 39, তো তার মানে কত? 13টি। দশমিক বাদ দিবেন আর কি, 13টি। বুঝতে পারছেন? যদি বলি 1 থেকে 100 মধ্যে কতগুলো সংখ্যা 3 দিয়ে ভাগ যায়? তো 100কে 3 দিয়ে ভাগ করবেন, কত? 33.33, তার মানে 33 পয়েন্ট সামথিং আর কি, 33টি। তাহলে এইভাবে আপনি কি করবেন? আনসার করবেন। তাহলে দেখেন কত সহজ না? 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়? আপনি কিন্তু এটা বলার দরকার নাই, যেখানে ম্যানুয়ালি 3 4 চিন্তা করার দরকার। 10কে 3 দিয়ে ভাগ দেবেন। 1 থেকে 20 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়, তাই না? ধরেন 1 থেকে 40 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 7 দিয়ে ভাগ যায়? দেখেন 7 দিয়ে করেন, 5 7 35, মানে 5টি সংখ্যা আছে। এই 5টি মানে কত কি? এই 5টি বলতে 7 একটা, 14 একটা, 21 একটা, 28 একটা, কত হচ্ছে 35 একটা। ব্যাপারটা বুঝতে পারছেন? এরকম, হ্যাঁ, 1 2 3 4 5, দেখছেন? এই 5টি, এভাবে। কত সহজ না বলেন? কত সহজ। তো এইভাবে আপনি দেখেন এখানে বলেন, ভালো করে বুঝেন। এখানে বলা আছে 100 থেকে 200-এর মধ্যে কতগুলো সংখ্যা 3 দ্বারা ভাগ যায়? হ্যাঁ, তাহলে 100 থেকে 200-এর মধ্যে, তো 100 থেকে 200 আপনাকে কি 1 থেকে 200 বলে নাই? তা বলেন এই 100 থেকে 200 মধ্য বলছে না? বলেন ভালো করে। আমি কিন্তু একদম বেসিক বলতেছি, মানে কোনো ইয়ে নাই, মনে করেন যে অন্যভাবে। আপনি যদি আমার জিনিসটা ভালো করে বোঝেন, তাহলে আপনি ব্যাংক সহ যে কোনো পরীক্ষায় যদি আসে আপনি এটা পড়তে পারবেন। যত পেঁচাই বলুক, যত কঠিন করে দেখ, আপনি পারবেন। আমি যদি আপনি আমারটা যদি ফলো করেন, তো 100 থেকে 200 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়? তাহলে 100 থেকে 200 মধ্য বলছে। মধ্য বলা মানে কি বলেন তো? মধ্য বলা বলতে আপনার এখানে কত, এই মধ্য বলতে বলছে ওই যে বলো না পর্যন্ত বলে সব নিতে হয়। মধ্য মানে কি? এই 100 এবং 200 বাদ। তার মানে কি আপনি এখানে 101 থেকে 199 পর্যন্ত কাউন্ট করতে হবে। তার মানে 101 থেকে 199 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগে? তার মানে কি 199কে আপনি কি করবেন? 3 দিয়ে ভাগ করেন, তাই না? কিন্তু 199কে 3 দিয়ে ভাগ করলে, যে বলছিলাম না, মনে আছে? 10কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই, তার মানে কি 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগে, সেটা বের হয়। কিন্তু তাহলে আমি যদি এখন বলছে যে 101 থেকে শুরু করে 199 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়, তাহলে 199কে যখন আপনি 3 দিয়ে ভাগ করবেন, তার মানে 1 থেকে 199 পর্যন্ত কাউন্ট হলো না? কিন্তু আমাকে কি বলছে যে 1 থেকে কাউন্ট করো? 10 লেখা মানে কি 1 থেকে 10, 40 লেখা মানে কি 1 থেকে 40, তাহলে 199 লেখা মানে কি 1 থেকে 199 না? কিন্তু আমাকে তো বলছে 101 থেকে কত, 101 থেকে শুরু করতে হবে। তো 101 থেকে শুরু করলে এর মধ্যে কত আছে? তাহলে 1 থেকে 100 পর্যন্ত বেশি আছে না? বলেন, আমাকে 101 থেকে টাচ করতে হবে, তাহলে 101 থেকে
আমি 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 যদি আপনাকে বলি যেখানে যদি বলা হয় যে রোল নাম্বার 3 থেকে এই অপরচুনিটি পাবে, সুযোগ পাবে, তার মানে 1 2 বাদ যাবে না বলেন। তো 101 থেকে 199 পর্যন্ত, তাহলে 101 থেকে শুরু করি, তার মানে কি এই যে 1 থেকে 1 2 3 রেকর্ড 100 পর্যন্ত বাদ যাবে না। তাহলে এই 1 থেকে 199 কে 3 দিয়ে ভাগ করলে 1 থেকে 199 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দ্বারা সেটা বের হবে। কিন্তু আমাকে তো বলে নাই যে 1 থেকে শুরু করতে হবে, আমাকে বলছে 101 থেকে শুরু করতে। আমি 1 থেকে 100 পর্যন্ত বেশি লিখছি না, এর মধ্যে ঢুকে গেছে না, এই জন্য আমাকে বাদ দিতে হবে। দ্যাটস ইট। এটা হচ্ছে মূল ম্যাথ আর কি, মূল ম্যাথ। এটা হচ্ছে মূল ম্যাথ। তাহলে 199কে যখন 3 দিয়ে ভাগ, তার মানে কত হচ্ছে দেখেন, 3 6 18, তাই না? 18 3 6 18 66, আর এখানে কত 33, তার মানে কত বিয়ে করলে কত 33টি। এইভাবে আপনি করবেন, বুঝতে পারছেন? তাহলে কত ইজিলি হয়ে যাবে। ওকে, তাহলে আমি আবার বলছি ফ্রেশ করে, যদিও রেকর্ড ক্লাস আপনি আবার ব্যাকআপ চলে আসতে পারবেন, তারপরে আমি আবার বলছি 100 থেকে 200 এর মধ্যে বলছি, মধ্য। তো মধ্য বললে এটা বাদ যাবে, তার মানে কি 101 থেকে শুরু করে 199 পর্যন্ত আপনাকে কাউন্ট করতে হবে। ওকে, এটা বাদ যাবে, হ্যাঁ। তাহলে 199কে যখন আমি 3 দিয়ে ভাগ করব, হ্যাঁ, আপনাকে বলছে 100 থেকে আপনার মধ্যে, মানে কি আপনাকে কাউন্ট করতে হবে 101 থেকে শুরু করে 199 পর্যন্ত। দেখেন পর্যন্ত চলে আসলাম, 101 থেকে 199 পর্যন্ত। তাহলে 199কে যখন আমি 3 দিয়ে ভাগ করব, তখন আমার 1 থেকে শুরু করে কাউন্ট হচ্ছে। তাহলে যেহেতু আমাকে 101 থেকে কাউন্ট করতে হবে, তার মানে 1 থেকে 100 মধ্যে বেশি লিখেছি, এই জন্য 100 থেকে 1 থেকে 100 মধ্যে কতগুলো সংখ্যা 3 দিয়ে ভাগ, এটা বাদ যাবে। এই আর কি, এটা কত 66, এটা কত 33, তার মানে কত হচ্ছে এতটি সংখ্যা। দ্যাটস ইট। ওকে, এই ধরনের আরও প্র্যাকটিস আছে, দেখেন আনসার কিন্তু দেখেন 33 আর কি, দেখেন 33। এরপরে দেখেন আরও আছে, এটা দেখেন, এটা প্রাইমারিতে আসলো, বিসিএস আসছে। দেখেন 200 থেকে 500 এর মধ্যে ছাত্রের বিরোধের সংখ্যা কতগুলো? বলেন 200 থেকে 500 এর মধ্যে না, এটা কিন্তু আমার বারবার লেখার দরকার নেই, তারপরে আমি বোঝানোর জন্য লিখতেছি আর কি, হ্যাঁ 500 এর মধ্যে। তো এখন বলেন এখানে তার মানে কি 201 থেকে শুরু করে 499 পর্যন্ত না, বলেন এখান থেকে কাউন্ট করতে হবে না, বলেন এই যে এখান থেকে কাউন্ট করতে হবে, এটা বাদ যাবে। তাহলে 499কে যখন 7 দিয়ে ভাগ করবেন, তার মানে কি 1 থেকে 499 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 7 দিয়ে ভাগ, সেটা বের হবে। কিন্তু আমাকে কি বলছে যে 1 থেকে শুরু করতে হবে? আমাকে বলে 201 থেকে শুরু করতে। তাহলে 1 থেকে 200 মধ্যে বেশি লিখেছি, এই জন্য 1 থেকে 200 মধ্যে কতগুলো সংখ্যা 7 দিয়ে ভাগ হয়, এটার মধ্যে ঢুকে গেছে, বাদ দিতে হবে। দেখেন 7 7 49, 7 থেকে 7, আর এখানে কত 7 2 14, 15 16 17 18 19 20, কত 60 হচ্ছে, 7 7 56 8, তার মানে কত হচ্ছে 8 9 10 11 3 43, এতটি 43। এই হচ্ছে আমাদের রিয়েল ম্যাথ আর কি, হ্যাঁ। দেখেন কত সহজ করে দিলাম। ওকে, দেখেন 43। এখানে দেখেন এটাও বিসিএস এর কোশ্চেন। ওকে, দেখেন 5 ও 95 এর মধ্যে, দেখেন এখানে এটা 43 41তম না, এটা ভুল করছে আর কি, অন্য এতে আসছে। 5 ও 95 এর মধ্যে 5 ও 3 দ্বারা বিজোড় সংখ্যা কতটি? দেখেন এখানে কিন্তু 5 ও 95 এর মধ্যে 5 ও 3 দ্বারা বিজোড় সংখ্যা, তার মানে এখানে আপনি কি দেখেন, ভালো করে বুঝেন, এটা কিন্তু 5 দিয়েও যাওয়া লাগবে, 3 দিয়েও যেতে হবে, তাই না? এখন বলেন আমরা 2 ভাগ করার নিয়ম জানি, 3 ভাগ করার নিয়ম জানি, 5 ভাগ করার নিয়ম জানি, তাই না? 4 ভাগ করার নিয়ম জানি, কিন্তু বলেন তো 6 ভাগ করার নিয়ম কেন শিখি নাই? 12 ভাগ করার নিয়ম কেন শিখি নাই? 15 ভাগ করার নিয়ম কেন শিখি নাই? এ তো কমন সেন্স। যে সংখ্যা 2 দিয়েও যাবে, ওই সংখ্যা 3 দিয়েও যায়, তাহলে 2 এর মধ্যে লসাগু 6 6 দিয়ে ভাগ যাবে। যে সংখ্যা 3 দিয়েও যাবে, যে সংখ্যা 4 দিয়েও যাবে, ওই সংখ্যা 3 4 12 12 দিয়ে ভাগ যাবে। যে সংখ্যা 3 দিয়েও যাবে, যে সংখ্যা 5 দিয়েও যাবে, ওই সংখ্যা 3 5 এর লসাগু কত 15 দিয়ে ভাগ যাবে। তাহলে 5 ও 95 এর মধ্যে 5 দিয়েও ভাগ যেতে হবে এবং 3 দিয়েও ভাগ যেতে হবে। তাহলে কতগুলো সংখ্যা? একটা সংখ্যা 5 দিয়েও ভাগ যায়, হ্যাঁ 5 দিয়েও ভাগ যায়, কি 10কে 5 দিয়ে ভাগ যায় না? যায়। কিন্তু 3 দিয়েও ভাগ যাওয়া লাগবে, তাহলে এটা কি 3 দিয়ে ভাগ যায় 10, তাহলে বাদ। এই জন্য এই সংখ্যাগুলো পেতে গেলে কমন সেন্স, এই সংখ্যাগুলো পেতে গেলে সবসময় মনে রাখবেন 5 এবং 3 এর কি লসাগু, 5 এবং 3 এর লসাগু কি কত 15, এই 15 দিয়ে ভাগ। তার মানে 5 ও 95 এর মধ্যে 15 দ্বারা বিজোড় সংখ্যা কতটি সেটা বলছে। এম আই ক্লিয়ার? তাহলে 5 ও 95 এর মধ্যে কি বলছে, 5 ও 95 এর মধ্যে 15 দিয়ে ভাগ করার সংখ্যা কতগুলো সেটা বের করতে বলছে। ওকে, ভালো করে বুঝবেন এগুলো। তাহলে 5 ও 95, দেখেন এখানে 5 ও 95, তাহলে মধ্য বলছে না, মধ্য বলছে কিন্তু, ভালো করে বুঝেন, তার মানে এটা কি বাদ যাবে। তার মানে এখানে 6 থেকে 94 পর্যন্ত, তাই না? দেখেন 6 থেকে 94 পর্যন্ত, 6 থেকে 94 পর্যন্ত আমি কাউন্ট করব। তাহলে 94কে যখন আপনি 15 দিয়ে ভাগ করবেন, 15 দিয়ে, তাহলে আপনার কি আমাকে বলছে তো এখানে 94কে যখন 15 দিয়ে ভাগ করবো, তার মানে কি 1 থেকে 94 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 15 দিয়ে ভাগে, সেটা বের হবে। কিন্তু আমাকে কি বলছে 1 থেকে, আমাকে বলছে 6 থেকে, তাহলে মানে কি 1 2 এটা 5 মধ্যে বেশি লিখছি না,
তাহলে 5 বেশি, তাহলে 1 থেকে 5 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 15 দিয়ে ভাগে, সেটা বাদ যাবে। তো এখানে 94কে 15 দিয়ে ভাগ করলে কত 6 পয়েন্ট সামথিং, মানে 6টি। আর এখানে কত 5, 1 থেকে 5 পর্যন্ত কোনো সংখ্যা আছে 15 দিয়ে ভাগ যায়, তার মানে কি 0টি, মানে 9, তার 0 আর কি 0, তার মানে 6টি আনসার। ওকে, এই যে যেহেতু আমি এইভাবে করাইছি, এই জন্য আমি সুন্দর করে আমি এইভাবে করালাম। এটাই হচ্ছে বেসিক। এটা বুঝলে আপনি সব ধরনের কোশ্চেন পারবেন। বুঝতে পেরেছেন? তাহলে বলতে 5 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, এই জন্য 5 এবং 3 এর লসাগু 15 দিয়ে ভাগ দিতে হবে। আর এগুলো এই সিস্টেম তো জানিনি, বারবার বললাম। ওকে, দেখেন এগুলো এই পরীক্ষা আসে, এবং এই 46 এবং বিসিএস এরকম একটা কোশ্চেন এসেছে। 12 শ্রেণী খুবই গুরুত্বপূর্ণ, দেখেন খুবই গুরুত্বপূর্ণ। 12 শ্রেণীর মধ্যে, হ্যাঁ 12 শ্রেণীর মধ্যে দেখেন 12 ও 12 শ্রেণীর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো? 4 দ্বারা বিভাজ্য সংখ্যা দেখেন 12 শ্রেণীর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো? তো ভালো করে দেখেন, এটাও বলতে বলছে 12 96, হ্যাঁ 96। তাহলে মধ্য বলতে মানে কি, এটা বাদ, তার মানে কত? এখানে 13 থেকে আপনার কত 95 পর্যন্ত কাউন্ট করতে হবে। তাহলে 95কে আপনি কি করবেন? 4 দিয়ে ভাগ করেন। তাহলে আপনি 1 থেকে 95 পর্যন্ত কাউন্ট হলো। আমাকে বলছে 1 থেকে, আমাকে 13 থেকে, তার মানে 1 থেকে 12 বেশি লিখছেন, 1 থেকে 12 বেশি লিখেছেন এই আর কি। তাহলে দেখেন এখানে 4 দুগুণে 8, 3 4 12, হ্যাঁ 23 পয়েন্ট সামনে 23টি, আর এখানে কত 3, তার মানে কত বিয়ে করলে 20টি হবে। আনসার হবে কত? 20টি। হ্যাঁ হবে। এখন এটা আনসার। এখন হয়তো বলবেন স্যার বারবার কি শুধু মধ্যই আসে? হয়তো বলবেন যে স্যার এটা কি বারবার মধ্যই আসে? এটা কি বারবার কি মধ্যই আসে? মধ্য যদি আমি বানাই দিলাম, এখানে যদি পর্যন্ত বলে, তাহলে পর্যন্ত, তাহলে কি হয় দেখেন, পর্যন্ত বললে কি হবে? একই জিনিস পর্যন্ত বললে কি হবে? তখন তার এটা লাগবে না, তখনটা কি হবে? পর্যন্ত বললে কি হবে? এখানে দেখেন পর্যন্ত বললে এখানে 12 ডট 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 96 পর্যন্ত, মানে কি 12 কাউন্ট করতে হবে, 16 কাউন্ট 96 কাউন্ট করতে হবে। তো 96কে আপনি কি করবেন? 4 দিয়ে ভাগ করবেন, 96 পর্যন্ত মানে 96। তাহলে আপনার কত বেশি লিখছেন? 1 থেকে 96 পর্যন্ত কাউন্ট হলো, তার মানে কত বেশি লিখছেন? 12 থেকে শুরু করতে হবে, তার মানে 1 থেকে 11 পর্যন্ত আপনি বেশি লিখছেন, 1 থেকে 11 পর্যন্ত আপনি 11 পর্যন্ত বেশি লিখছেন, বুঝছেন এই আর কি। তাহলে 11কে আপনি 4 দিয়ে ভাগ দেন, তাহলে এটা কত? 4 দুগুণে 8, 4 4 16, আর এখানে কত 3 4 12 না বেশি, 4 দুগুণে 8 এই আর কি। তার মানে কত হচ্ছে? 22টি। আনসার তখন কি হবে? 22টি হবে আনসার। ওকে, যদি আপনার পর্যন্ত বলে, পর্যন্ত, তাহলে আমার 22টি আনসার হবে। ওকে, কত সহজ। দেখেন 3টা। ওকে, তো দেখেন আমাদের হচ্ছে এখানে ভালো করে বুঝেন, এখানে যে কোনো তথ্যের জন্য নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করুন। হ্যাঁ, এখানে 01896060, এই জিনিসগুলো হচ্ছে আমরা কেন দিয়েছি, যে আপনি যদি হচ্ছে আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে, বিসিএস সহ অন্যান্য অনেকগুলো কোর্স আছে, প্রাইমারি কোর্স আছে, বিসিএস আছে 11 থেকে 20 নম্বর গেট আছে, এবং অনেক বড় বড় কিছু সার্কুলার আছে স্পেসিফিকলি, যেমন ধরেন ভূমি মন্ত্রণালয়, তারপর হচ্ছে আবার কি খাদ্য অধিদপ্তর, এগুলো আলাদা করে কোর্স আছে, বিসিএস এর কোর্স আছে, ব্যাংক কোর্স আছে। তা আপনি যে কোনো কোর্স যদি আপনাদের করতে চান, তাহলে আপনাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করবেন অথবা আমাদেরকে কল করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এটা রেকর্ড ক্লাস, হ্যাঁ হয়তো এটা আপনারা রেকর্ড পেয়ে গেছেন কোনোভাবে অথবা কিনে নিয়েছেন, বাট আমাদের সাথে যখন ক্লাস চলে, ডিউরিং ক্লাস, হ্যাঁ যখন ক্লাস চলাকালীন সময়ে আমাদের সাথে কথা বলতে চান, তাহলে আপনাকে পেইড ব্যাচ বা অথবা আপনাদের ডিরেক্ট ব্যাচে ভর্তি হতে হবে। তাহলে আপনার জুমে আমরা আপনাদেরকে নিব, আপনি ডিরেক্ট ক্লাস করবেন, ইভেন ভিডিও কলেও আসতে পারেন এবং কথাও বলতে পারেন, এবং যদি কোনো বিষয়, যদি কোনো ম্যাথ বুঝতেছেন না, ডিরেক্ট আমাকে কোশ্চেন করতে পারবেন। তাহলে আমরা এই কথা বলতে পড়াশোনা করবো, বুঝতে পেরেছেন এই আর কি। তো এটাই আমাদের মানে পড়ার সিস্টেম, আমরা এভাবে জুমে ক্লাসগুলো নিয়ে কথা বলি। আর এখানে কি হয় যে স্টুডেন্টের সাথে ইন্টারাকশনটা খুব ভালো হয়, টিচার স্টুডেন্টের সাথে। আর টিচার স্টুডেন্টের যদি কোনো প্রবলেম হয়, তখন আমি ডিরেক্ট ক্লিয়ার করে দিই যে এই জন্য এটা হয়েছে। এটা আমাদের প্রত্যেকটা টিচার এরকম করে, শুধু আমি না। আর আমি তো ভেরি মাচ ওবিডেন্ট স্টুডেন্টের প্রতি। যে কেউ যদি কোনো কোশ্চেন করে, আমি সেটার আনসার আই উইল ট্রাই মাই বেস্ট টু ডেলিভার দ্য আনসার। তো এটা আর কি মূলত। তো যে কোনো তথ্যের জন্য নিম্নোক্ত নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন। এই ছিল আমাদের মোটামুটি ইয়া।